আসসালামু আলাইকুম সবাইকে। হাজারি স্যারের এমসিকিউ বুস্টার কোর্সের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এই কোর্সের ক্লাস পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করতেছি। পরিমাণগত রসায়নের শুরুতেই আমরা পরিমাণগত রসায়নে যে সমস্ত হাজারি স্যারের বইয়ের শেষে এক্সারসাইজে কোশ্চেন আছে সব আমরা ধরে ধরে A to Z সলভ করার চেষ্টা করব। তুমি অবশ্যই হাজারি স্যারের বইটা বের করে নিয়ে সামনে বসবা এবং খাতা কলম নিয়ে বসবা। আমি ঠিক প্রত্যেকটা কোশ্চেন যেভাবে যেভাবে বেসিক সহ প্র্যাকটিস করাবো আমার সাথে সাথে বেসিক সহ এভাবেই প্র্যাকটিস করবা। তুমি যদি আমার সাথে সাথে ধরে ধরে এভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না। আমি ট্রাই করব এই টোটাল কোর্সে তোমার সাথে যখন যেটা সলভ করাবো তখন সেটার ক্ষেত্রে একটা স্পেশাল প্যাটার্ন মেইনটেইন করার। প্যাটার্নটা কি? প্রত্যেকটা কোশ্চেন যখন আমি সলভ করাবো এই কোশ্চেনটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট নাকি তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কোনটার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলা তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ে আসতে দেখা যায়, আবার কোন টাইপের কোশ্চেনগুলা ইঞ্জিনিয়ারিংয়ে না আসে ভার্সিটি কতে আসতে দেখা যায়, কোনগুলা তোমার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কোনগুলা তোমার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে, এই সমস্ত বিষয়গুলা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়ে তারপরে সামনে আগানোর চেষ্টা করব। সো টোটাল এই ক্লাস জুড়ে তোমাদের সাথে আমি মিল্টন খন্দকার ভাইয়া আছি ইনশাল্লাহ। এই টোটাল হাজারি স্যারের এমসিকিউ বুস্টার কোর্সে তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। প্রত্যেকটা ক্লাস তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, আমার সাথে সাথে একদম ধরে ধরে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এগুলা করলে এর বাইরে কিচ্ছু লাগবে না। চলো আমরা দেরি না করে এই কোর্সের ক্লাস শুরু করি। প্রথমেই দেখো আমাদের একদম হাজারি স্যারের বইতে যেভাবে দাগ ধরে ধরে নাম্বারিং করা আছে প্রত্যেকটা কোশ্চেন ওভাবেই দাগ ধরে ধরে নাম্বারিং করা আছে। সো তোমরা একদম স্পেসিফিকভাবে ওইভাবেই দাগ ধরে ধরে যাইতে পারবা, অ্যান্সারগুলো মিলাই নিতে পারবা। প্রথমে আসো এই কোশ্চেনটার দিকে আসি। বলছে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম কেসিএল পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তো পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া থেকে এই ম্যাথটা আসছে, পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া থেকে এই ম্যাথটা আসছে। এখন পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া তোমরা অনেকেই জানো না, এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই পটাশিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াটা কি? KClO3 এইটাকে তুমি যদি উত্তপ্ত করো বিক্রিয়া শেষ করে KCl প্লাস O2 তৈরি হয়। এই সেম বিক্রিয়া কোথায় কোথায় আসছে শোনো। এই সেম বিক্রিয়া ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এই সেম বিক্রিয়া বুয়েটে আসছে, এই সেম বিক্রিয়া রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি এগুলাতে আসছে, এই সেম বিক্রিয়া এইচএসসিতে আসছে। তাহলে একটা বিক্রিয়া যেটা তুমি যদি শিখো সব জায়গাতে ম্যাথ পাবা, তাহলে এই বিক্রিয়াটা তোমাকে খুব ভালো মতো শিখতে হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, KClO3। এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, KClO3। এটাকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়। ভালো করে খেয়াল করলে দেখবা এখানে 3টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন আছে। সো এখানে 2টা অক্সিজেন 3টা অক্সিজেন মিলানোর জন্য আমি যদি সামনে 2 দিই তাহলে 3 দুগুণা 6 আসে, এখানে সামনে 3 দিলে 3 দুগুণা 6 আসে। এবার ভালো করে খেয়াল করলে দেখো এখানে 2টা পটাশিয়াম 2টা ক্লোরিন হয়ে গেছে, মিলানোর জন্য এখানে 2 দিতে হবে। এই টোটাল এইটুকু কাজ করলে তোমার টোটাল বিক্রিয়াটা সমতাকরণ হয়ে যাচ্ছে। এবার আমরা সহগ অনুপাত সূত্র অনুসারে যেভাবে প্র্যাকটিস করি সেভাবে প্র্যাকটিস করব। যারা সহগ অনুপাত সূত্র জানো না তারা এখন আমার সাথে সাথে দেখো কিভাবে হয়। এখানে আমাদের বলছে যে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে, মানে এইটা লাগবে। এবার কি প্রস্তুত করতে? 22.4 লিটার অক্সিজেন, মানে এইটা প্রস্তুত করতে। তার মানে এইটার সাথে এটার সম্পর্ক তৈরি করতে হবে। তো সম্পর্ক যখন তৈরি করবা তখন পটাশিয়াম ক্লোরাইড এইটার মোল লিখবা N of KClO3, পটাশিয়াম ক্লোরাইডের মোল। যখন আমরা পটাশিয়াম ক্লোরাইডের মোল লিখছি তখন খেয়াল করো পটাশিয়াম ক্লোরাইডের সামনে যে সহগটা আছে এই সহগ দিয়ে ভাগ করব। মোলকে তার সহগ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা হয় এখানেও মোলকে N of অক্সিজেন ডিভাইডেড বাই তার সহগ 3 ভাগ করলে যে অনুপাতটা হয় অনুপাতদ্বয় পরস্পর সমান। অনুপাতদ্বয় কি হবে? পরস্পর সমান। এবার দেখো কত গ্রাম লাগবে এটা কিভাবে বের করব। এটা বের করতে গেলে এই যে পটাশিয়াম ক্লোরাইডের কত গ্রাম, এই জন্য n কে ভেঙে আমার W/m করা লাগবে। কি করা লাগবে? W/m। এবার খেয়াল করো এই যে 1/2 আমি লিখে দিলাম, আলাদা করে লিখলাম, W/m করলাম। এদিকে ভালো করে খেয়াল করলে দেখবা 1/3 আছে, 1/3 থাকার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি n আছে। এই n এর ভ্যালু এখানে দেখো 22.4 লিটার দেয়া আছে এসটিপিতে। আমরা জানি এসটিপিতে আয়তনের ক্ষেত্রে এটার তোমার ফর্মুলা হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার। এই আয়তন অলরেডি আমার দেয়া আছে 22.4 লিটার, তাহলে এই VL এর জায়গায় কি বসবে? 22.4 লিটার বসবে।
ভাই 22.4 লিটার তো আমি বসাবো, বাট বের করা লাগবে কি, বের করা লাগবে ডাব্লিউ। তাহলে উপরে ডাব্লিউ, নিচে এম যাবে। এম এম মানে কি, KClO3, এইটার আণবিক ভর। ভাইয়া এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যৌগ, যেই যৌগটার আণবিক ভর তোমার মাস্ট মনে রাখা লাগবে। পটাশিয়ামের জন্য দেখো 39, ক্লোরিনের জন্য কত 35.5, অক্সিজেনের জন্য 8, 16 গুণ 3। আমার এটা মুখস্থ আছে, বাট আমি তোমাদের একটু করে দেখাই, দেখলে তোমরা বুঝবা। 39, 35.5, 16 গুণ 3, টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো 122.5 আসে। এটা মুখস্থ। কেন মুখস্থ? ম্যাথ করতে যে কাজে লাগবে। এই যে এখানে 122.5 আসছে না, 122.5, এর সাথে দেখো এই সাইডে 1/2 আছে, এই 2 দিয়ে গুণ করলে 122-এর দ্বিগুণ কত আসে বলো তো? 245 আসবে এখান থেকে। এটা যদি তুমি 2 দিয়ে গুণ করো, এটা যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে 122.5, এই যে 122.5 ইন্টু 2, 245 আসে। এই 245 যে সংখ্যা ভার্সিটি কতে বিভিন্ন জায়গায় 245 সংখ্যার সাথে মিলায়ে অন্য ভ্যালু দেয়া হয়, যাতে তুমি অনায়াসে কেটে ফেলতে পারো। কেটে ফেলে আমাদের কাটাকাটি যেন ইজি হয়। এটা ভার্সিটি কতে যখন আসে, ক্যালকুলেটর ছাড়া যখন ক্যালকুলেশন করতে দেয় তখন এভাবে করতে হয়। বাট এইচএসসিতে তো আমাদের ক্যালকুলেটর আছে। সো এইচএসসির জন্য আমাদের কিন্তু ঝামেলা নাই। এইচএসসির জন্য আমরা কি করতে পারি, সরাসরি এখানে আগাই যেতে পারি। তো সরাসরি আগাবো কিভাবে, এই জায়গাতে আমরা ডাব্লিউ বাই এটা বসালাম। এই সাইডে দেখো 1/3 আছে, ইন্টু উপরে ভিএল এর জায়গায় 22.4, নিচেও দেখো 22.4 বসালাম। সো ক্যালকুলেটর দিয়ে কাটলে দেখো 22.4, 22.4 কেটে গেল। এখান থেকে যখন তুমি ডাব্লিউ এর ভ্যালু বের করবা, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, এটা ওই টোটাল ওই সাইডে চলে যাবে। ওই সাইডে গেলে কি দাঁড়াচ্ছে দেখো, এই 122.5 ইন্টু 2 মিলে 245 আসে। 245 ডিভাইডেড বাই আমার আসে হচ্ছে 3। তো খেয়াল করো, 245 ডিভাইডেড বাই 3 করলে আমার রেজাল্ট আসে হচ্ছে 81.81 বা তোমার 81 সামথিং। তো ধরে নাও এটা হচ্ছে 81.67 এটা আসতেছে। এখানে খেয়াল করে দেখো তো, 81 রেজাল্ট একটাই না, সেটা কত আসে, ডি নাম্বার। তুমি নর্মালি যদি 245 ডিভাইডেড বাই 3 করো, তাও দেখবা তুমি তোমার মুখে মুখে ক্যালকুলেশনে ওইটাই পাবা। তাহলে বুঝতে পারলা এই এমসিকিউটা কিভাবে করলাম। আমি আরেকবার একটু রিপিট করি। প্রথম কথা, আমার এই এমসিকিউটা সলভ করতে গেলে পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে, পটাশিয়াম ক্লোরাইডের এই বিক্রিয়াটা জানা লাগবে, যে KClO3 এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটাকে উত্তপ্ত করলে 2 মোল KCl এবং 3 মোল অক্সিজেন পাওয়া যায়। এরপরে আমি সহগুণানুপাত সূত্র লিখলাম, প্রশ্নটা দেখে এটার সাথে এটার সম্পর্ক করছি। তাহলে n of KClO3 ডিভাইডেড বাই 2, n of অক্সিজেন ডিভাইডেড বাই 3, মাঝখানে সমান সমান লিখলাম। আচ্ছা, এবার খেয়াল করো, যেহেতু আমাদের কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড চাইছে, তার মানে ভর চাইছে, ভর বের করার জন্য আমরা কি করব, আমরা W বাই M করব। এখানে খেয়াল করে দেখো W বাই M করছি, ওই সাইডে কি করছি, VL ডিভাইডেড বাই 22.4 লিটার করছি। কেন? কারণ এখানে আমাদের আয়তন দেয়া ছিল, আয়তন দেয়া থাকলে VL ডিভাইডেড বাই 22.4 লিটার এই ফর্মুলাতে যেতে হয়। এই ফর্মুলাতে যে দেখো আমরা করতে পারছি। এবার বাকিটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে মিলাইছি। তো এটা গেল আমাদের প্রথম এমসিকিউ। আশা করি পারবো, তাই না? বুঝতে পারছো তো? এটা গেল আমাদের প্রথম এমসিকিউ। তাহলে প্রথম এমসিকিউ আমাদের ক্লিয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পটাশিয়াম ক্লোরাইড থেকে বিভিন্ন ভাবে এমসিকিউ আসে। এই এমসিকিউটা তুমি যদি বুঝে যাও, এই রিলেটেড যে কোনো এমসিকিউ তুমি পারবা। ওকে, এবার আসো আমরা একটু পরের এমসিকিউতে যাই। বলছে কি, এসটিপিতে 65 গ্রাম ওজোন গ্যাসের আয়তন কত? তো আমরা জানি এসটিপিতে আয়তন যখন বের করতে বলছে, তার মানে আমার ভর দেয়া আছে, ভর থেকে এসটিপিতে আয়তনে যাইতে হবে। তো আমরা জানি ভর মানে হচ্ছে W ডিভাইডেড বাই M, এই ফর্মুলাতে যাই। আর এসটিপিতে আয়তন বললে ফর্মুলা হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার। যেহেতু একটাই যৌগ বা একটাই অণু, ওজনের মধ্যে আমরা টোটাল জিনিসটা নিয়ে কাজ করতেছি, তার মানে আমার এখানে কোনো সমীকরণ লাগবে না। এখানে তো কোনো বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়া না করলে তো আমার সমীকরণ লাগবে না, নর্মালি আমি করতে পারতেছি। এবার খেয়াল করো, W বাই M যখন আমি দেখতেছি, W মানে আমার যেই ভর দেয়া থাকবে, দেখো ভর দেয়া আছে কত, 65 গ্রাম, ডিভাইডেড বাই M, M মানে কি, ওজন। অক্সিজেনের জন্য অক্সিজেনের আণবিক ভর 8, 16, কয়টা অক্সিজেন, 3টা অক্সিজেন। খেয়াল করে দেখো, 3 16 48, তাই না, 3 6 18, 3 1 কে 3, 3 16 48, তো এখানে 48ই আসে। নিচে দেখো এখানে আমার 48 বসলো। আচ্ছা, এবার খেয়াল করো, উপরে আমি VL ডিভাইডেড বাই 22.4 পাচ্ছি। সো ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমি VL ইজ ইকুয়ালস টু 22.4 ইন্টু উপরে পাচ্ছি 65, নিচে পাচ্ছি হচ্ছে 48। তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো, দেখো 22.4 ইন্টু 65 ডিভাইডেড বাই 48।
ক্যালকুলেশন করলে দেখো খেয়াল করো আমাদের এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 30.33, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এখান থেকে দেখো আমরা আয়তন কত পাচ্ছি, 30.33 পাচ্ছি। তাহলে বুঝতে পারলা ক্যালকুলেশন কিভাবে করতে হবে, একদম সিম্পল ক্যালকুলেশন। জাস্ট তোমাকে ওজনের যেটা আছে ওজনের আণবিক ভর জানতে হবে 348, যেই ভর দেয়া আছে সেটা বসাবো, VL ডিভাইডেড বাই 22.4 করব, করে বেসিক ক্যালকুলেশন করলে আমাদের মিলে যাচ্ছে। ওকে, ক্লিয়ার হইছে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বি নাম্বার পাইলাম হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমাদের আরেকটা এমসিকিউ একদম 100% ক্লিয়ার, পারবো কিনা বলো? ওকে, এবার আসো পরেরটা আসি। পরে আসো, এটা বলছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত? উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর জিজ্ঞেস করছে, কার্বন ডাই অক্সাইডের ভর। তো ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের কাছে ক্যালসিয়াম কার্বনেট এটা আছে। ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটাকে যদি আমি তাপ দিই, তাপ দিয়ে ভাঙলে আমার এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই হচ্ছে আমাদের বেসিক বিক্রিয়া। সবসময় মাথায় রাখবা ক্যালসিয়াম কার্বনেট এটাকে তাপ দিলেই আমি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এটা পাই ভেঙে। এবার এখানে তুমি যদি দেখো মোটামুটি পুরা বিক্রিয়াটা সমতাকৃত আছে। এখানে একটা ক্যালসিয়াম, তারপর এখানে একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, কার্বন একটা, পুরাটা সমতাকৃত আছে, কিছু করা লাগছে না। এবার আমার এখানে বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে আমি ক্যালসিয়াম কার্বনেটের মোল নিব, এন অফ ক্যালসিয়াম কার্বনেট, সামনে সহগ আছে 1 লিখলাম। এবার এখানে আমার বলছে যে বিয়োজন করলে কার্বন ডাই অক্সাইডের ভর কত, তার মানে এই কার্বন ডাই অক্সাইডের ভর বের করা লাগবে, মানে এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1। তাহলে আমি সহগ অনুপাত সূত্র কি করলাম, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক বের করলাম। এবার খেয়াল করো যখন আমি ক্যালসিয়াম কার্বনেট করতেছি, ক্যালসিয়াম কার্বনেটের জন্য মোল সংখ্যা বের করলে উপরে ডাব্লিউ নিচে এম আসবে। তো খেয়াল করো ডাব্লিউ এর ভ্যালু উপরে কত দেয়া আছে, 50 গ্রাম, নিচে এম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 1000। এবার ভালো করে খেয়াল করলে দেখবা এই এন কে ভাঙলে ডাব্লিউ বাই এম পাওয়া যায়। উপরে ডাব্লিউ এটার ভ্যালু আমরা জানি না, কার্বন ডাই অক্সাইডের ভর এটা কি আমরা জানি না, নিচে এম। কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 44। এখান থেকে কাটাকাটি করলে দেখো 50 দুগুণা 100, তাহলে দেখো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আসে কত, 44 ডিভাইডেড বাই 2, মানে আমার রেজাল্ট আসে 22 গ্রাম। এইটা ভাইয়া আমার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, 22 গ্রাম আসতেছে, বিকজ মুখে মুখে খুব ইজিলি ক্যালকুলেশন মিলে যায়। যারা সামনে জিএসটি এক্সাম দিবা বা অন্য কোথাও এক্সাম দিবা, ভার্সিটি কতে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিভিন্ন টাইপের ইউনিভার্সিটি যেগুলো আছে, চিটাগং থেকে শুরু করে রাজশাহী, প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট এই টাইপের, জাস্ট ভ্যালুতে হালকা পাতলা পরিবর্তন করে দিতে পারে। যেমন ধরো এখানে 50 গ্রামের জায়গায় 25 গ্রাম দিয়ে দিতে পারে, বুঝতে পারছো, 12.5 গ্রাম দিয়ে দিতে পারে। দিয়ে দিলে তোমার ওই জায়গার রেজাল্ট পরিবর্তন হবে হালকা পাতলা, যেই পরিমাণ পরিবর্তন হবে তার উপর ডিপেন্ড করে আমার এমসিকিউ দাগাতে হবে, বুঝতে পারছো। বাট খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কেমনে করতে হবে বুঝতে পারলাম তো। এভাবে আমরা এই ম্যাথে সলিউশন করি। আচ্ছা এবার আসো পরেরটা দেখি। বলছে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, এটা একটা মুখস্থ ইনফরমেশন। এটা কি, এটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো যে এসটিপিতে কত, এসএটিপিতে কত। আমরা জানি এসটিপিতে গ্যাসের যে মোলার আয়তন, 1 মোলের জন্য আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা আমরা মুখস্থ করছি। আচ্ছা এসএটিপি মানে কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এইটার জন্য 1 মোলের আয়তন হচ্ছে 24.8 লিটার। কত, 24.8। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। 24.8 মানে ডি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পারবো না, সিম্পল একটা ম্যাথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, জাস্ট তোমাকে সুন্দর মতো ধাপে ধাপে পারতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না? এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো, বলছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন কত। খেয়াল করো -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো আমরা ওই যে পরিবেশ রসায়নে শিখছিলাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এত ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 0 কেলভিন। কিভাবে বলো তো, ওই যে আমাদের হচ্ছে যে c/5 = f-32/9, তাই না, c/5 = f-32/9, k -273/5 এটা পাওয়া যায়। এখান থেকে আমরা একটা জিনিস পাই, কি পাই, 5 কেটে যায়, k = c + 273, এটা পাওয়া যায়। এখন দেখো সেন্টিগ্রেড স্কেলের মান কত, -273, তাহলে -273 + 273 এটা বসাইলে কেলভিনে আমরা 0 কেলভিন পাই।
তো আমরা শিখছিলাম, মনে করে দেখো, যে -273°C টেম্পারেচার বা 0 কেলভিন টেম্পারেচার, এই টেম্পারেচারকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। ভাইয়া পরম শূন্য তাপমাত্রা এই জিনিসটা কি? পরম শূন্য তাপমাত্রা জিনিসটা হচ্ছে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয়? -273°C টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 0 হয়। এটা কি তাত্ত্বিকভাবে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয় তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। তাহলে -273°C টেম্পারেচারে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি হয়? 0 হয়। তাহলে আয়তন 0 মানে কি? 0 লিটার। 0 লিটার মানে কি? 0 ডেসিমিটার কিউব। তাহলে এখানে আমাদের রেজাল্ট কি আসবে? 0 লিটার বা 0 ডেসিমিটার কিউব। তাহলে এইটা আসবে আমার রেজাল্ট। তাহলে এখানে আমি অ্যানসার কি পাবো? 0। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, মুখস্থ ইনফরমেশন। অনেকে গুলাই ফেলো, অনেকে -273°C জায়গায় -273 কেলভিন চিন্তা করো, কেলভিন না, সেন্টিগ্রেডে -273, কেলভিনে 0। সেন্টিগ্রেডে -273, খেয়াল করো, কেলভিনে যখন যাচ্ছ, কেলভিনে হচ্ছে 0, কেলভিনে কত? কেলভিনে হচ্ছে আমাদের 0। বুঝতে পারছো? তো দুইটার ভিতরে তফাৎ বুঝতে হবে। ওকে, এবার খেয়াল করো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা বোর্ড পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। যারা আমার এফআরবি তে ক্লাস করছো তারা জানো, আমি এটা করাইছি অলরেডি। তো খেয়াল করো, বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, মানে আমাদের কাছে একটা ক্যালসিয়াম কার্বনেটের দলা আছে, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এইটার ভর কত? এটার ভর হচ্ছে 10 গ্রাম। এখান থেকে এতটি অণু সরিয়ে নিলে, এখান থেকে আমি কি করব? সরিয়ে নিব কতটি অণু? এই এতটি অণু। এতটি অণু যদি আমি সরিয়ে নিই, এইটুকু পরিমাণ সরিয়ে নিই, তাহলে কতটুকু পরিমাণ আমার অবশিষ্ট থাকবে সেটা। এখন কতটুকু সরাচ্ছি সেটা সংখ্যা দেয়া আছে, বাট এটা তো ভর, তাহলে এই সংখ্যা থেকে ভরে কনভার্ট করতে হবে। দেখো সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 2 × 10⁻21। কত দেয়া আছে দেখো? 2 × 10⁻21। কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট কি থাকবে? অবশিষ্ট থাকবে। এবার দেখো, এই সংখ্যাটাকে আমরা যদি ভরে কনভার্ট করতে চাই, কিভাবে কনভার্ট করব? দেখো আমাদের কাছে আমরা জানি W/m = N/NA, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার দেখো সংখ্যা, দেখো আমাদের যেই সংখ্যা দেয়া থাকবে সেটা উপরে বসবে। সংখ্যা দেয়া আছে কত? 2 × 10⁻21 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6 × 10⁻23 ইজ ইকুয়ালস টু, দেখো W/m, তো উপরে আমার W, নিচে হচ্ছে m। m মানে কি? m মানে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। এবার তুমি এখানে ক্যালকুলেশন করো, এই 10⁻21 10⁻23 এটাকে ক্যালকুলেশন করলে, 10⁻21 এর সাথে ক্যালকুলেশন করলে তোমরা দেখো থাকবে হচ্ছে কি 10⁻2, এটা থাকবে। এইটার সাথে এটা ক্যালকুলেশন করো, দেখো 3 দুগুণা 6 আসে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার হইলে ভালো করে খেয়াল করলে দেখবা যে W = আলটিমেটলি উপরে আমার 100 আসে, নিচে আমার এই জায়গায় দেখো 100 আসে, 100 আসে না, 22 23 100 আসে, আর এখানে দেখো 1/3 পাওয়া যায়, 1/3 পাওয়া যায়। তার মানে এটার সাথে এটা কাটাকাটি গেল, তাহলে 1/3 মানে 0.33 এটা আসবে, তাই না? 0.33 এটা আসবে। আচ্ছা, 0.33 গ্রাম, এত গ্রাম আমরা সরাই নিচ্ছি। এখন আমাদের ছিল 10 গ্রাম, 10 গ্রাম থেকে যদি 0.33 গ্রাম সরাই নেওয়া হয়, তখন আমাদের অবশিষ্ট গ্রাম কতটুকু থাকে? এটা বাদ দাও, বাদ দিলেই পাবা। সিম্পল জিনিস, দেখো 10 গ্রাম থেকে 0.33 গ্রাম সরায় নাও, নিলে পাবা হচ্ছে 9.67 গ্রাম, তাই না? 9.67 গ্রাম। তো 9.67 গ্রাম পাওয়া মানে হচ্ছে আমার এখানে এইটা আসে হচ্ছে কারেক্ট আনসার, 9.669 গ্রাম, এটা আসে কত? কারেক্ট আনসার। এখানে আমাদের দেয়া আছে কত? দেয়া আছে হচ্ছে 9.996 আনসার, এটা হচ্ছে ভুল হচ্ছে, এইটা হচ্ছে আমার কারেক্ট আনসার আসে। তাহলে বুঝতে পারলাম কি করছি আমরা? আচ্ছা, 10 গ্রাম থেকে আমি এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ অবশিষ্ট থাকবে সেটা আমরা এখানে পাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? ওকে, ক্লিয়ার হইলে এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ওকে, উপরে 2 ডিভাইডেড বাই নিচে 6, সো ক্যালকুলেশন করলে 0.33, 10 - 0.33, সো 9.67।
তাহলে বি নাম্বার আসতেছে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই কোশ্চেনের আনসার কি? এই কোশ্চেনের আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, বি নাম্বার গেল। এবার আসো, 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? খেয়াল করো, মিলিমোল ভর বের করতে বলছে। যখনই আমার ভর বের করতে বলবে, ভর বের করতে বলা মানে W ডিভাইডেড বাই M, এর সাথে সম্পর্ক কার? মোলের সম্পর্ক, মানে আমার এখানে N দেয়া লাগবে। এবার মোল যেটা, এটা আবার নর্মাল মোল না, 1 মিলিমোল মানে M মোল। এখন দেখো, মিলি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 মোল আসে। 1 মিলিমোল মানে কি? 1 মিলিমোল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মোল। এটার ভর বের করতে বলছে। তো খেয়াল করো, যখনই আমি ভর বের করতে যাব তখন W ইজ ইকুয়ালস টু N ইন্টু M পাবো। এবার খেয়াল করো, এই যে N, N মানে কত? মিলিমোল। মিলিমোল মানে কি? 10 টু দি পাওয়ার -3। এবার খেয়াল করো M, M মানে কি? আণবিক ভর। আণবিক ভর কিসের? সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। তো 98 ডিভাইডেড বাই 1000 মানে কি? 0.098 গ্রাম। কত আসছে? 0.098 গ্রাম। তো এখানে আমি ডি নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। কারেক্ট আনসার কত? 0.098 গ্রাম। ওকে, ক্লিয়ার করতে পারছি এই পর্যন্ত? এই হচ্ছে আমাদের কাহিনী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন, বাট আসার চান্স অনেক বেশি, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এরকম টাইপের শর্ট ব্রেনস্টর্মিং টাইপের কোশ্চেন প্রচুর আসতে দেখা যায়, প্রচুর আসতে দেখা যায়। সো মিলিমোল মানে হচ্ছে 0.098 গ্রাম। ওকে, তাহলে আশা করি পুরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। পারবা কিনা বলো? ওকে, গ্রেট। এবার আসো আমরা পরের পার্টে আসি। পরের পার্টে আসি, আমাদের পরের এমসিকিউটা দেখি। 8 নাম্বার এমসিকিউ কি বলছে? কত গ্রাম KClO3 কে, মানে ওই যে পটাশিয়াম ক্লোরাইড, ওই যে বলছি আগেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তপ্ত করলে এসটিপি তে 17 লিটার অক্সিজেন পাওয়া যাবে। তার মানে এসটিপি তে আয়তন অলরেডি আমার দেয়া আছে। এখন আমরা জানি বিক্রিয়া কি। বিক্রিয়া হচ্ছে KClO3, এইটাকে হিট দিলে KCl প্লাস O2 পাওয়া যায়। KClO3 এটাকে হিট দিলে KCl প্লাস O2 পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, এই জায়গাতে এখানে যদি তুমি 3 মোল দাও তাহলে এখানে 2 মোল যাবে, এখানে 2 মোল আসবে। এবার দেখো, N of KClO3 divided by 2 is equals to N of oxygen divided by 3। বুঝতে পারছো? N of KClO3 divided by 2 is equals to N of oxygen divided by 3। এটা হচ্ছে আমাদের সেই অক্সিজেনের সাথে পটাশিয়াম ক্লোরাইডের সম্পর্ক। কিসের মাধ্যমে পাইছি? সহগুণানুপাত সূত্রের মাধ্যমে পাইছি। এবার খেয়াল করে দেখো, আমি যদি এই 1/2 কে ভাগ করে ফেলি, আমরা জানি পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে, এইটার আণবিক ভর কত? এটার আণবিক ভর হচ্ছে 122.5। সো নিচে আমি আণবিক ভরে আসলে 122.5 এটা বসাবো, উপরে আমি W বসাবো। এখন কি W এর ভ্যালু তো আমার বের করা লাগবে, তাহলে আমি W লিখলাম। এই জায়গাতে দেখো 1/3 আমি আলাদা করে নিলে অক্সিজেনের এসটিপি তে আয়তন উপরে VL, নিচে 22.4 লিটার। সো নিচে তুমি বসাইলা 22.4 লিটার। দেখো VL মানে হচ্ছে যে আয়তন দেয়া থাকবে, সে আয়তন কত? 17 লিটার। তার মানে উপরে তুমি কত বসাবা? 17 লিটার। এই পর্যন্ত ক্লিয়ার? এখান থেকে এখন আমাদের W এর ভ্যালু বের করা লাগবে। তো এখান থেকে আমি সরাসরি W এর ভ্যালু কত পাচ্ছি? এই দুইটা গুণ করলে 245 পাওয়া যায়। 245, 17, নিচে হচ্ছে 3, এখানে দেখো 22.4 লিটার। সো এইটা এখন তুমি ক্যালকুলেশন করলে 22.4 লিটার পাবা। তাহলে 245, 17 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4। সো এই টোটালটা ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট আসবে তোমার 61.97 গ্রাম। কত আসবে? 61.97 গ্রাম। তো 61.97 গ্রামের কাছাকাছি কেউ আছে? উত্তর হচ্ছে 61.97 মানেই তো 62। তার মানে বি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? পারবা কিনা বলো? সিম্পল ম্যাথ না? মজার না? দেখো, এই রিলেটেড এই টপিক থেকে তুমি হিউজ পরিমাণ কোশ্চেন পাবা ভাই, বিশ্বাস করো, এই টপিক থেকে তুমি হিউজ পরিমাণ কোশ্চেন পাবা। হিউজ মানে হিউজ, এটা তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না বা বলে শেষ করতে পারবো না কি পরিমাণ প্রশ্ন এই একটা টপিক থেকে আসে। এই একটা টপিক থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এটা আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। সো এইটা তোমাকে মাস্ট শিখে ফেলতে হবে। এই বিক্রিয়াটা তোমাকে মাস্ট শিখে ফেলতে হবে, আণবিক ভর সহ। অনেকে কি করে, বিক্রিয়াটা আমার সাথে সাথে সিস্টেম তো শিখে ফেলছে, বাট এই আণবিক ভর অনেকে মনে রাখতে পারবে না। আণবিক ভর মনে না রাখতে পারলে তুমি পরীক্ষার হলে তো পারবা না। এই যে
122.5 বললাম। এটা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি পরীক্ষার হলে তো পারবা না। সো পরীক্ষার হলে পারার জন্য এটা দরকার। বুঝতে পারছো? ওকে, এবার আসো পরেরটাই দেখি। বলছে Fe2O3 এর অম্লত্ব কত? অম্লত্ব মানে হচ্ছে এইটা একটা ক্ষারীয় অক্সাইড। এটা কি? এটা একটা ক্ষারীয় অক্সাইড। এই ক্ষারীয় অক্সাইড এটা কতগুলা অম্লকে প্রশমিত করতে পারে? তো এই ক্ষারীয় অক্সাইড কতগুলো অম্লকে প্রশমিত করতে পারে এটা বের করতে গেলে আমাদের মনোপ্রোটিক অম্ল নেওয়া লাগবে। তো মনোপ্রোটিক অম্ল মানে কি? যেই অম্ল একটা মাত্র হাইড্রোজেন ছাড়তে পারে তাদেরকে আমরা মনোপ্রোটিক অম্ল বলি। তো দেখো HCl একটা মাত্র হাইড্রোজেন ছাড়তে পারে, এই জন্য কি আমরা বললাম মনোপ্রোটিক অম্ল। এই মনোপ্রোটিক অম্লের সাথে যখন আমি বিক্রিয়া করাচ্ছি তখন বিক্রিয়া করে আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে, ভালো করে খেয়াল করলে দেখবা, অক্সিজেনের জারণ মান 2। তাহলে এখানে অক্সিজেনের জারণ মান 2 মানে হচ্ছে 3টা অক্সিজেন আছে, এখানে আমার জারণ মান আসে হচ্ছে -6। তার মানে আমার আয়রনের জারণ মান কত হইতে হবে? +6 হইতে হবে, তাহলে টোটাল মিলে 0। তাহলে আয়রনের জারণ মান +3, তাহলে কি দুইটা আয়রন +6 আসে। তার মানে আয়রনের জারণ মান কত? +3। +3 হওয়া মানে হচ্ছে এই 3টা ক্লোরিনকে প্রতিস্থাপন করে। এই আয়রন এখান থেকে কয়টা ক্লোরিন নিবে? 3টা ক্লোরিন নিবে, তাহলে FeCl3 তৈরি করবে। আচ্ছা, FeCl3 তৈরি করলো, ভালো করে খেয়াল করলে দেখো এখানে আয়রন কয়টা? এখানে আয়রন হচ্ছে 2টা। এখানে আয়রন কয়টা পাইছি? এখানে আয়রন পাইছি 1টা। তার মানে এখানে আমার 2 দেওয়া লাগবে, দিলাম 2 দিলে ভালো করে খেয়াল করলে দেখবা ক্লোরিন হয়ে যায় 3 দুগুণা 6টা। বাট এখানে আমার ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে 1টা। তার মানে এখানে 6টা ক্লোরিন পাইতে গেলে এখানে আমার 6 দেওয়া লাগবে। তার মানে দেখো Fe2O3 6 মোল HCl কে প্রশমিত করতে পারে। কয় মোলকে পারে? 6 মোল HCl কে প্রশমিত করতে পারে। এই জন্য আমরা বলবো Fe2O3 যে অক্সাইডটা আছে এই অক্সাইডের অম্লত্ব কত? 6 মোল অম্লকে প্রশমিত করতে পারায় এর অম্লত্ব হচ্ছে 6। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মাস্ট মাথায় রাখতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। ওকে, পারবা না? আরে তোমরা আমার স্টুডেন্ট না, তোমরা অবশ্যই পারবা। একবার শিখে ফেলবা, বারবার প্র্যাকটিস করবা, একবার শিখে ফেলবা, বারবার প্র্যাকটিস করবা, ইজিলি পারবা। ওকে, গ্রেট। এবার আসো পরেরটা দেখি। বলছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত? তো খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড নিজে অণু, এখান থেকে তুমি যেটা বের করবা সেটাও অণুই প্রকাশ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড নিজে অণু, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি অণুই পাবা। অণুটা কিভাবে পাবা? খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে ভর দেয়া আছে, ভর হচ্ছে W/M। এবার খেয়াল করো এখানে সংখ্যা চাচ্ছে, কিসের সংখ্যা? অণুর সংখ্যা। অণুর সংখ্যা মানে হচ্ছে N/Na। তাহলে দেখো W/M, এখানে পাচ্ছি কি N/Na। তাহলে অণুর সংখ্যা মানে আমি এই n এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাই এই n এর ভ্যালু বের করতে গেলে ভালো করে খেয়াল করো, W এর ভ্যালু দেখো আমার 5 গ্রাম দেয়া আছে, /M মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর যেটা হচ্ছে 44, নিচে বসবে আমার 44, আর গুণ করলে 6 × 10⁻23 = n। বুঝতে পারছো? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি অণুর সংখ্যা পাচ্ছ। এই অণুর সংখ্যা এখন জাস্ট তুমি ক্যালকুলেটর ব্যবহার করে ঠাস করে বের করে ফেলতে পারবা। কি করবা? উপরে লিখবা 5, নিচে লিখবা 44, ইনটু ক্যালকুলেশন করবা 6 × 10⁻23। ক্যালকুলেশন করলে এখান থেকে তোমার রেজাল্ট আসবে হচ্ছে n = 6.81 × 10⁻22। এইটা আসলো দেখো তোমার অণুর সংখ্যা। বুঝতে পারছো? এইটা আসলো কি? এইটা আসলো তোমার অণুর সংখ্যা। একদম সিম্পল ম্যাথ না, একদম সিম্পল ম্যাথ, জাস্ট ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন করলে তুমি পেরে যাচ্ছ। ওকে, পরেরটা আসো। পরে বলছে কোনটি মিল্ক অফ লাইম? মিল্ক অফ লাইম মানে হচ্ছে, মিল্ক অফ লাইমের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলে চুনের পানি। মিল্ক অফ লাইম মানে কি? মিল্ক অফ লাইম মানে হচ্ছে চুনের পানি। ঠিক আছে, চুনের পানি। সো চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তুমি দেখো মিল্ক অফ লাইম মানে হচ্ছে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এইটার সাথে পানি যোগ করলে সেটা হচ্ছে চুনের পানি হয়ে যায়। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি যুক্ত অবস্থায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটাকে বলে মিল্ক অফ লাইম। ঠিক আছে, চুনের পানি, এটা ভালো করে মনে রাখবা। মিল্ক অফ লাইম এটা সংকেত, সংকেত জিজ্ঞেস করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, এটাকে বলে চুনের পানি। ওকে, এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট কি? এইটা হচ্ছে আমাদের চুনা পাথর। ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে এই যে CaO, এটা কি বলতো? এটা হচ্ছে চুন।
এইটা কি বলতো, ক্যালসিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড হলে এটাকে বলা হচ্ছে সোডা লাইম। ঠিক আছে, এগুলো আমরা সব নাম জানি, এই সবগুলাই আমাদের এমসিকিউতে আসে। একটা হচ্ছে সোডা লাইম, একটা হচ্ছে চুনের পানি, একটা হচ্ছে চুনা পাথর, আরেকটা কি, আরেকটা হচ্ছে চুন। পারবো কিনা বলো? সিম্পল সিম্পল জিনিসপত্র ইজিলি পারবা, ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নেই। তোমরা মিল্টন ভাইয়ের স্টুডেন্ট, তোমরা অবশ্যই অবশ্যই পারবা। এগুলা তোমাদের জন্য বেসিক ডাল ভাত জিনিস। আচ্ছা চলো, এই পর্যন্ত ক্লিয়ার যদি হয়, আমরা এখন পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই আসতে দেখা যায়। এটা কিভাবে করবে আমি তোমাকে একটু দেখাই। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, এটা মুখস্থ থাকতে হবে, কত বলো তো? 106। তুমি এখন যদি পরীক্ষার হলে এরকম বের করা শুরু করো যে সোডিয়াম 11 23, 23 গুণ 2, কার্বন 6 12, অক্সিজেন 8 16 গুণ 3, টোটাল মিলে ক্যালকুলেটরে চেপে চেপে 106, টাইম ওয়েস্ট। তো তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে সোডিয়াম কার্বনেট মানেই হচ্ছে 106। এবার যখনই তোমার শতকরা পরিমাণ দেয়া থাকবে, এই যে জায়গায় পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ মানে কি শতকরা পরিমাণ, তখন এটা মানে হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। এটা কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। আমার চাইছে কি মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা S ইজ ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। মোলার ঘনমাত্রা S ইজ ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। সো 10x মানে কি, আমি উপরে নিলাম 10 ইন্টু x, x এর ভ্যালু কত খেয়াল করো, x এর ভ্যালু দেখো দেয়া আছে 10 ডিভাইডেড বাই m, m মানে কি আণবিক ভর, আণবিক ভর কত 106। সো ক্যালকুলেশন করলে দেখো উপরে 100 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 106, 100 ডিভাইডেড বাই 106, তাহলে 100 ডিভাইডেড বাই 106 ক্যালকুলেশন করলে রেজাল্ট দেখো আসে হচ্ছে 0.94 মোলারিটি। ভাইয়া এইটাই যদি 100 ডিভাইডেড বাই 106 এই জায়গায় এসে তোমার ক্যালকুলেশন আটকে যায়, তাহলে মহা বিপদ। এটা মুখস্থ করে ফেলতে হবে। যখন এখানে 10%, তখন যখন এখানে 10%, তখন দেখো 100 ডিভাইডেড বাই 106 আসে। তো 10% হলে 100 ডিভাইডেড বাই 100/6, এইটার মানেই হচ্ছে তোমার 0.94। কখনো কখনো তোমার ডিরেক্ট এমসিকিউতে, ভার্সিটি কতে এমসিকিউতে দিয়ে দেয় এখানে 10%-এর জায়গায় 5%। তো 5% হয়ে যাওয়া মানে তখন আমার রেজাল্ট আসে 50 ডিভাইডেড বাই 106। 50 ডিভাইডেড বাই 106 হলে দেখো উপরে 50 ডিভাইডেড বাই 106, রেজাল্ট আসবে হচ্ছে 0.47 মোলারিটি। হাজারি স্যারের মেইন বইয়ের এমসিকিউ সরাসরি চলে আসে, দেখো 0.47 মোলারিটি অপশনে থাকবে। বুঝতে পারছো? তাহলে দেখো যদি 100 ডিভাইডেড বাই 106 হয় তাহলে অ্যান্সার আসবে এটা, যদি 50 ডিভাইডেড বাই 106 হয় তাহলে অ্যান্সার আসবে এটা। একদম অ্যান্সার সহ মনে রাখবা। পরীক্ষার হলে ক্যালকুলেটর যদি না থাকে, সিএসটি এক্সাম বলো, আরইউ সিইউ বলো, তখন এইগুলো অপশনে থাকবে, তোমাকে ডিরেক্ট দাগাতে পারতে হবে, ডিরেক্ট দাগাতে পারতে হবে। মনে থাকবে? মনে যেন থাকে। ওকে, পারবা না? আশা করি পারবা, তোমরা সবাই পারবা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই দেখো বলতে বলতে চলে আসে, দেখো 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটি মানে কি, S ইজ ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। তাহলে দেখো উপরে 10 ইন্টু x এর জায়গায় কত 5%, 5 ডিভাইডেড বাই 106 মানে কত আসে 50 ডিভাইডেড বাই 106, রেজাল্ট আসবে 0.47 মোলারিটি। আমার তো মুখস্থ, মনে থাকবে না মুখস্থ। এটা তুমি এইচএসসি পরীক্ষায় যখন দাগাবা তখন তো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেই দাগাবা। এইচএসসি পরীক্ষায় যখন দাগাবা তখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেই দাগাবা। বাট এইচএসসি পরীক্ষায় যখন দাগাবা না, যখন তুমি দাগাবা হচ্ছে অ্যাডমিশন টেস্টে, তখন ক্যালকুলেটর থাকবে না, তখন এই ক্যালকুলেশন করতে যে তোমার মাথা আওলাই যাইতে পারে। তখন তোমাকে কি করতে হবে বলো তো? তখন সিম্পল টেকনিক। কি টেকনিক? সিম্পল টেকনিক হচ্ছে তুমি তখন মনে রাখবা যে 50 ডিভাইডেড বাই 106 মানে 0.57। আর নর্মাল যদি তোমার 50 এর জায়গায় 100 থাকে তাহলে 0.57 এর জায়গায় তখন কি আসবে 0.94। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো, বলছে দ্রবণের মোলারিটির একক কি? দ্রবণে মোলারিটির একক, তো খেয়াল করো মোলারিটি মানে S, S ইজ ইকুয়ালস টু আমরা জানি ফর্মুলা হচ্ছে N ডিভাইডেড বাই V। N ডিভাইডেড বাই V মানে কি, N ডিভাইডেড বাই V মানে হচ্ছে উপরে মোল আর নিচে কি, নিচে হচ্ছে লিটার, মানে মোল পার লিটার, মোল পার লিটার। মোল পার লিটারকে আমরা মোলারিটি বলি, এটাকে অনেকে মোল পার ডেসিমিটার কিউবও বলে, কারণ কি 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব সমান। তাহলে দেখো এটা অপশনে মোল পার লিটার, মোলারিটি, মোল পার ডেসিমিটার কিউব এগুলা থাকতে পারে, তাহলে মোল পার লিটার যেটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
বুঝতে পারছো? তাহলে দ্রবণের মোলারিটির একক কোনটি? উত্তর হচ্ছে মোল পার লিটার। ওকে, ক্লিয়ার। এবার বলছে দেখো 20 ml দ্রবণে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত বের করো। দ্রবণের ঘনমাত্রা বের করতে বলা মানে S is equals to 1000 W ডিভাইডেড বাই mv, এই ফর্মুলাতে আসবে। বাট মাথায় রাখতে হবে এখানে এই ভিটা কিন্তু ml এ বসবে, এই ভিটা কিসে বসবে? এই ভিটা বসবে ml এ। ক্যালকুলেশন করলে দেখো 1000 নিলাম, উপরে দেখো আমার W আছে, তো W এর ভ্যালু যদি আমি বসাই, এখানে দেখো W এর ভ্যালু 0.212 গ্রাম দেয়া আছে। নিচে দেখো M আছে, M মানে কি? M মানে হচ্ছে আমার আণবিক ভর। কিসের আণবিক ভর? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। বুঝতে পারছো? এবার দেখো VML দেয়া আছে, VML কত? VML হচ্ছে 20 ml। বুঝতে পারছো? VML কত? VML হচ্ছে 20 ml। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে দেখো 100, 1000, 0.212, 106, 20 ml, এই টোটাল জিনিসটাকে এখন তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো তুমি টোটাল জিনিসটাকে যদি ক্যালকুলেশন করো, এই যে 0.212, এইটার দিকে খেয়াল করো। এই 212কে তুমি যদি 1000 দিয়ে গুণ করো, 0.212 খেয়াল করো, 212 ইন্টু 1000 গুণ করলে কিন্তু 212 হয়, তাই না? পয়েন্টের পরে 3টা ঘর, তাহলে এটার সাথে এটা 1000 দিয়ে গুণ করলে 212 আসে। আচ্ছা, এইটা দিয়ে এটা কাটাকাটি করলে দেখো তো 106কে 2 দিয়ে গুণ করলে 212 আসে, তাহলে উপরে 2, নিচে কত? 20। এই 2 এর সাথে এটা কাটাকাটি করলে দেখো 10 আসে। তার মানে কি আমি এখানে 1/10 পাচ্ছি। 1/10 মানে কি? 0.1 মোলারিটি। দেখো 0.1 মোলারিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা কোন কোন ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ? এইটা যেমন বোর্ড এক্সামে আসবে, এটা তেমন জিএসটি ক্যালকুলেটর ছাড়া, তারপরে ডিইউ, তারপরে হচ্ছে আরইউ, সিইউ, ঠিক আছে, জেইউ, এই টাইপের ইউনিভার্সিটি যেখানে ক্যালকুলেটর নাই সেখানে চলে আসবে। বুঝতে পারছো? দেখো মিলায়ে, সংখ্যাটা মিলায়ে দিছে। 0.212 কেন দিছে? 106 এর দ্বিগুণ, এই জন্য দিছে। বুঝতে পারছো? সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো 250 সিসি, মাথায় রাখতে হবে 1 সিসি মানে সেন্টিমিটার কিউব, ইজ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস টু 1 ml। মানে মাথায় রাখবো যেইটা সেন্টিমিটার কিউব ওইটাই মিলিলিটার। মাথায় কি রাখবো? যেটা সেন্টিমিটার কিউব ওইটাই মিলিলিটার। এবার এখানে খেয়াল করে দেখো কত গ্রাম দ্রবণ বলছে। তো আমরা জানি ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে S ইজ ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই mv ml। এবার এখানে এই জায়গাতে আমাদের কত গ্রাম এটা বলছে না, W এর ভ্যালু বের করতে বলছে। তো W ইজ ইকুয়ালস টু আমরা আর গুণ করলে দেখো SMV ডিভাইডেড বাই 1000 পাওয়া যায়। ভাইয়া V কিন্তু মিলিলিটার, এটা ভুললে হবে না। V হচ্ছে মিলিলিটারে, যখন তুমি 1000 নিচ্ছ তখন V সবসময় মিলিলিটারে। তো এখানে দেখো S এর ভ্যালু আমাদের ওখানে কত দেয়া আছে? 0.1 মোলারিটি দেয়া আছে, বসাই দাও, ইন্টু M, M মানে কি? আণবিক ভর। কার? সালফিউরিক অ্যাসিড 98, ইন্টু V, V মানে কি? V মানে হচ্ছে আয়তন। আয়তন দেখো 250 ml দেয়া আছে, ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে আমার 1000। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন যদি করো, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে ইজিলি ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করা যায়। কত আসে দেখো? 250 1000কে ভাগ করলে 4 আসে। আচ্ছা, 4 আসলো। এইটার সাথে এটা কাটাকাটি করলে দেখো 49 দুগুণ 98, এখানে আসে হচ্ছে 2। আরো ভালো করে ক্যালকুলেশন করলে দেখো এখানে কত আসে? 25 দুগুণা 50, এটা আসবে কত? 24.5, 2 দিয়ে কাটাকাটি করলে। এবার এই জায়গাতে 0.1 মানে এদিকে 10 দিয়ে ভাগ করা যায়, 1/10, পয়েন্টের জন্য 1 আর এক ঘরের জন্য একটা শূন্য, এটা দিয়ে এটা কাটাকাটি করলে দেখো 2.45 গ্রাম আসে। তাই না? মুখে মুখে ক্যালকুলেশন শেষ। ঠিক আছে, এটা যেহেতু মুখে মুখে ক্যালকুলেশন করা গেল, তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে এক লাইনে করতে পারতা, বাট জিএসটিতে আসবে বা আরইউ সিইউ এই টাইপের যেসব ইউনিভার্সিটিগুলোতে ভার্সিটি ক ইউনিটে আসবে। ঠিক আছে, তো ভার্সিটি ক ইউনিটে যদি আসে, ভার্সিটি ক ইউনিটের জন্য আমরা মুখোমুখি ক্যালকুলেশন করা শিখবো। এই টাইপের ক্যালকুলেশনগুলো মুখোমুখি কেন করা ইজি? দেখো এইটা 4 গুণ এইটা দিয়ে এই 4 দিয়ে আমি অনায়াসে 98কে ভাগ করতে পারতেছি, ফলে যেই সংখ্যাটা আসছে ওটাকে 10 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এই টাইপের থিঙ্কিংগুলো তো সিম্পল থিঙ্কিং, এগুলো তো পারা যাবে, এই জন্য এগুলো আমাদের পরীক্ষায় আসবে। ওকে, বুঝতে পারছো? পরেরটা আসো, 17 নম্বর দেখি। বলছে 100 ml 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কত গ্রাম সোডিয়াম থাকে। আবারও ভর চাইছে। তো ভর চাইলে তুমি সরাসরি ফর্মুলা W ইজ ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000, এটা কিন্তু লিখতেই পারো। কেন পারো?
এটা লিখতে পারো এই কারণে, কারণ এসএমভি এই ফর্মুলা তো আমরা অলরেডি জানি। এবার দেখো এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু দেখো 0.1 মোলারিটি। এম মানে কি, সোডিয়াম কার্বনেট 106, ভি মানে দেখো 100 ml। আচ্ছা, ডিভাইডেড বাই 1000, বসাই দিলে 1000, 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে গেলে এখানে 10 থাকে। এবার ভালো করে খেয়াল করলে দেখো এই 10 দিয়ে এটাকে কাটলে 10.6 পাওয়া যায়, এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10, এটার সাথে এটা কাটলে 1.06 পাওয়া যায়। তাহলে দেখো এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 1.06 গ্রাম। কত আসছে? 1.06 গ্রাম। তুমি চাইলে এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা তুমি এটা মুখোমুখি করতে পারো। মুখোমুখি কেন? অ্যাডমিশনে মুখোমুখি লাগবে, আর ক্যালকুলেটর দিয়ে এইচএসসি তে করতে পারবা, সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারতা। এই রকম এমসিকিউই আসবে, হাজারি স্যারের মেইন বইতে আছে, এগুলাই তুমি পরীক্ষায় পাবা। জাস্ট সলভ কিভাবে করতে হয় এটা তোমাকে জানতে হবে। আচ্ছা, পরেরটা আসি। পরে বলছে দেখো 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 1000 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? কত গ্রাম আছে, বুঝতে পারছো? তো কত গ্রাম আছে এইটা আমাদের বের করতে বলছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো এখানে আমার 5% আছে, আর এখানে বলছে 1000 ml দ্রবণে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, 5%, এটার মানে কি? এটার মানে হচ্ছে W/V%, W/V%, তাই না? W/V% মানে কি? উপরে 5, নিচে হচ্ছে 100, তার মানে হচ্ছে 100 ml দ্রবণে কতটুকু আছে? আছে হচ্ছে আমার 5 গ্রাম। তাহলে আমার 1 ml দ্রবণে কতটুকু হবে? 5 ডিভাইডেড বাই 100। তাহলে আমার 1000 ml দ্রবণ যদি আমি নিই, তার মধ্যে কতটুকু হবে? 5, উপরে যাবে 1000, নিচে যাবে কত? 100। 2 শূন্যর সাথে 2 শূন্য কাটলো, কাটলে দেখো এখানে আমরা 50 গ্রাম পাই। কত গ্রাম পাই? 50 গ্রাম পাই। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমাদের এখানে বলছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 1000 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা যখনই আমি বের করতে যাব, তখন আমি এখানে 50 গ্রাম পাবো। এটা আমার খেয়াল করার বিষয় কি, 5% মানে হচ্ছে 100 ml এ 5 গ্রাম, 5% মানে হচ্ছে আমার 100 ml এ 5 গ্রাম। তো আমি 100 ml কে যদি 1000 ml করি, তখন আমার 10 গুণ, তাহলে 5 গ্রামের 10 গুণ কত? 50 গ্রাম। তুমি নর্মালি থিঙ্ক করতে পারো, আবার বেসিক ফর্মুলা ওয়াইজও থিঙ্ক করতে পারো, তোমার ইচ্ছা। তোমার জন্য যেভাবে চিন্তা করতে ইজি হয় তুমি সেভাবেই চিন্তা করবা, কোনো সমস্যা নেই। তোমার জন্য যেভাবে চিন্তা করতে ইজি হয় তুমি সেভাবে চিন্তা করবা। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে আসো এটাই আসি। 1.89 গ্রাম নাইট্রিক অ্যাসিডের 200 ml দ্রবণে আছে, দ্রবণের মোলারিটি কত? এই দ্রবণের মোলারিটি কত সেটা জিজ্ঞেস করছে। 1.89 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণে 200 ml দ্রবণে আছে, দ্রবণের মোলারিটি কত এটা জিজ্ঞেস করছে। তো দ্রবণের মোলারিটি যখন জিজ্ঞেস করবে, মোলারিটি মানে হচ্ছে এস এর ভ্যালু জিজ্ঞেস করছে। এস ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি ml, এটা। এবার খেয়াল করো পরের লাইনে আমরা লিখতে পারি, এখানে ধরো 1000 নিলাম ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ এর ভ্যালু কত দেখো? 1.89 ডিভাইডেড বাই এম, এম এর ভ্যালু মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিডের ভ্যালু। নাইট্রিক অ্যাসিড মানে আনইউজুয়াল একটা তোমার ইয়া দিছে, তাহলে এটা আমরা বের করি। দেখো হাইড্রোজেনে 1, নাইট্রোজেনে কত? নাইট্রোজেনে তোমার 7, 14, অক্সিজেন 8, 16, 3, 16 আসে হচ্ছে আমার 48। ক্যালকুলেশন করো, 8 আর 4 12 আর 1 13 আসে, তাই না? 13 আসে, হাতে থাকে 1, হাতে 1 থাকলে 4 আর 1 5 আর 1 6, মানে আমার রেজাল্ট আসে কত? 63। তাহলে আমি এখানে নাইট্রিক অ্যাসিডের জন্য আণবিক ভর 63 বসাইলাম, আর এখানে খেয়াল করো আয়তন হচ্ছে 200 ml বসাইলাম। এবার এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি। 1000 ইন্টু 1.89 ডিভাইডেড বাই 63 ইন্টু 200, ক্যালকুলেশন করলে দেখো 0.15 মোলারিটি আসে, 0.15 মোলারিটি আসে। সো 0.15 মোলারিটি আসলে অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা, এটা দাগানো আছে। তাহলে অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, ক্লিয়ার করতে পারছি? 1000, 1.89, 63, 200। আরেকবার একটু দেখি, নাইট্রোজেন 7, 14, হাইড্রোজেন 1, নাইট্রোজেন 7, 14, অক্সিজেন 8, 16 গুণ 3, 63 আসে। তার মানে এখান থেকে আমার রেজাল্ট আসছে কি? 0.15। আচ্ছা, এবার আসো, বলছে দেখো 3.5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই ম্যাথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার আসে। এবার দেখো আমরা জানি এস ইজ ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই এম, এই হচ্ছে আমার ফর্মুলা। উপরে 10 আছে, এক্স এর জায়গায় কত বসবে? এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর জায়গায় বসবে হচ্ছে 3.5,
ডিভাইডেড বাই এম মানে কি সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। বসাও সোডিয়াম বাইকার্বনেট। দেখো সোডিয়ামের জন্য 23, হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 8, 16 গুণ 3। ক্যালকুলেশন করলে এই দুইটা যোগ করলে আসে হচ্ছে 24, 12, এই জায়গায় আসে হচ্ছে আমার 48। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখি। 8 আর 2 10, 10 আর 4 14, তাহলে নিলাম 14, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 2 কত, 6 আর 2 হচ্ছে 8। তো টোটাল মিলে আসে আমার 84। সোডিয়াম বাইকার্বনেট কত, 84। তাহলে আমি নিচে বসালাম 84। বসাও ক্যালকুলেশন করো। 10 3.5 ডিভাইডেড বাই 84, ক্যালকুলেশন করলে দেখো 0.41 মোলারিটি, এটা আসে কারেক্ট আনসার। তাহলে দেখো এখান থেকে আমি ফাইনাল অ্যান্সার 0.41 মোলারিটি পাচ্ছি। বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত তোমাদের আশা করি পুরাটা ক্লিয়ার হয়েছে। 45 মিনিটে আমরা 20টা এমসিকিউ সলভ করছি, তারপর একটা ব্রেক নিলাম, এরপরে আবার শুরু করতেছি। সো তার মানে আমরা পার এমসিকিউতে 2 মিনিটের বেশি সময় নিচ্ছি, তার মানে ভালোই সময় লাগবে আমাদের সলভ করে শেষ করতে। সো প্যারা নাই, ইনশাল্লাহ আশা করি পারবো, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? তোমাদের যারা যারা ক্লাসটা করতেছো, যারা যারা ক্লাস করতেছো এই পর্যন্ত তো ক্লিয়ার। এবার আসো আমরা পরের এমসিকিউতে যাই। বলছে 10 ml 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সো কত গ্রাম মানে কি, ভর চাইছে। ভর চাইলে ফর্মুলা কি, W ইজ ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000। দেখো এস এর ভ্যালু অলরেডি দেয়া আছে 0.1 মোলারিটি, এম এর ভ্যালু সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ভি এর ভ্যালু এখানে আমাদের 10 ml ডিভাইডেড বাই 1000, বসাই দিলা 1000। ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটে, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটে, এই জায়গাতে 4, এখানে আছে কত আমাদের 10, তো কাটাকাটি করলে এখানে দেখো 2 পাই, এখানে দেখো 5 পাই। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার না? এবার দেখো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই পয়েন্টকে তুলে দিলে নিচে একটা 10 আসবে। এবার খেয়াল করো এই 2 এর সাথে এই 2 কাটলে কত আসে, 5 আসে। তো আরো সুন্দর মতো ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা দেখো পাচ্ছি কি 1 ডিভাইডেড বাই 25, তাই না? 1 ডিভাইডেড বাই 25 মানে কি, 1 ডিভাইডেড বাই 25 মানে 0.25 গ্রাম। কত আসে, 0.25 গ্রাম। ঠিক করছি নাকি ক্যালকুলেশন ভুল হয়ে গেছে? দেখি দাঁড়াও, ক্যালকুলেশন ভুল হইতে পারে। ওকে আরেকবার দেখি ক্যালকুলেশন। 0.25 গ্রাম আসবে, কত আসে? ওকে দাঁড়াও দেখি। তো এখানে একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা, একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা, এরপরে এখানের এই যে পয়েন্ট তুলে দিলে নিচে আরেকটা 10 আসে। ওকে এখানে আমার আছে হচ্ছে 4, তাই না? এখানে আছে হচ্ছে আমার 4, তো উপরে আছে 4, নিচে হচ্ছে আমার 100, তাহলে ক্যালকুলেশন করলে 0.04 গ্রাম এটা আসে। দেখো এই হচ্ছে আমার কারেক্ট আনসার, ভুল করছিলাম, আগের ক্যালকুলেশনে ভুল হয়েছিল। তাহলে এখানে রেজাল্ট কি আসে, 0.04 গ্রাম। আচ্ছা পরে আসো, পরে বলছে 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। কত গ্রাম সোডিয়াম কার্বনেট, এটা কিভাবে বের করব? খুব সিম্পল, ভালো করে খেয়াল করো। কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, আবারও আমাদের W এর ভ্যালু বের করা লাগবে। W ইজ ইকুয়ালস টু কি আসবে, SMV ডিভাইডেড বাই 1000। খেয়াল করো SMV ডিভাইডেড বাই 1000 মানে কি, S এর ভ্যালু আমাদের বসাইতে হবে। ডেসি মানে কত জানি, ডেসি মানে জানি হচ্ছে 0.1 মোলারিটি, তাই না? ডেসি মানে হচ্ছে 0.1 মোলারিটি, 1 মোলারিটি বসাইলাম। সোডিয়াম কার্বনেট মানে আণবিক ভর 106, ভি এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 500 ml ডিভাইডেড বাই 1000। সেখান থেকে ক্যালকুলেশন করলে এটার সাথে এটা ক্যালকুলেশন করলে এটা আসে। ওকে গ্রেট, এই পয়েন্ট তুলে দিলে নিচে আসে 10। এবার খেয়াল করো এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 53 দুগুণা 106, তাহলে 53কে আমি যদি 10 দিয়ে ভাগ করি এখানে রেজাল্ট আসবে 5.3 গ্রাম। তার মানে দেখো এটাও আমি পাচ্ছি 5.3 গ্রাম। তো এই ক্যালকুলেশনগুলো মুখোমুখি কেন করতেছি, কারণ এগুলা তোমার অ্যাডমিশন টেস্টে আসে। অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে বলে, তো হাজারি স্যারের বই থেকে এই টাইপের ম্যাথগুলা হুবহুব তুলে দেয়।
এই জন্য এগুলো ক্যালকুলেটর ছাড়া করতেছি। তুমি চাইলে যারা এসএসসি লেভেলের দেখতেছো চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়ে এক ক্লিকে করতে পারো, তবে যদি এখন থেকে এভাবে ক্যালকুলেশন করা অভ্যাস করো তাহলে তুমি অ্যাডমিশনে যে আগাই থাকবা। অ্যাডমিশনের প্র্যাকটিস হচ্ছে এটাই, তুমি নর্মাল টাইমে ক্যালকুলেটর দিয়ে করতা, অ্যাডমিশনে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করবা। আচ্ছা পরে আসো, পরে বলছে এই কোশ্চেনটাই কত এমএল ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়। কত এমএল মানে দ্রবণের আয়তন জিজ্ঞেস করছে। ডেসিমোলার মানে কি 0.1 মোলার, ডেসিমোলার মানে কি 0.1 মোলার। তো এই দ্রবণটা দিয়ে আমার কত এমএল তৈরি করা যায়। তো এটা আসলে দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করছে। আমরা জানি দ্রবণের ঘনমাত্রা বা লঘুকরণ সূত্র অনুসারে আমরা যদি দেখি অলরেডি এই দ্রবণের ঘনমাত্রা AS1 is equals to 0.5 মোলারিটি দেয়া আছে। এই দ্রবণের আয়তন V1 হচ্ছে 500 মোলারিটি দেয়া আছে। এই দ্রবণের নতুন ঘনমাত্রা আমাদের 0.1 মোলারিটি বানাতে হবে, মানে এটা S2। আর যখন আমি S2 নিব তখন আমাদের আয়তন V2 কত হবে এটা বের করা লাগবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে S1 V1 is equals to S2 V2 পাই। এই হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র, বুঝতে পারছো? এখন লঘুকরণ সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি S1 এর ভ্যালু আমরা বসাইতে পাচ্ছি 0.5, V1 এর ভ্যালু আমরা বসাইতে পাচ্ছি 500 ml, S2 এর ভ্যালু আমরা বসাইতে পাচ্ছি 0.1, V2 এর ভ্যালু আমাদের বসানো লাগবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে V2 এর ভ্যালু পাওয়া যায়, খেয়াল করো এই সাইডে 0.5 500, নিচে আস হচ্ছে 0.1। তাহলে ক্যালকুলেশন করলে এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠে যায়, এই 5 দিয়ে 500 কে গুণ করলে 5 5 25 মানে 2500 ml আসে। সেখান থেকে আমরা নতুন যেই ঘনমাত্রা, নতুন যে আয়তন, সেই আয়তন পাই হচ্ছে 2500 ml। মানে যখন আমার আয়তন কমবে, এই আয়তন বাড়বে, তখন আমার ঘনমাত্রা কমবে, বুঝতে পারছো? তাহলে দেখো 2500 ml এর জন্য, 2500 ml এর জন্য আমার ঘনমাত্রা 0.1 মোলারিটি হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এটা হচ্ছে লঘুকরণ সূত্র অনুসারে। লঘুকরণ সূত্র অনুসারে দেখতেই পাচ্ছ আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো পরিবর্তন হয় নাই। এটা আমার দ্রবণ ছিল, এই দ্রবণ থেকে আমার এই দ্রবণে রূপান্তর করতে হবে, তখন আমার নতুন ঘনমাত্রা জিজ্ঞেস করছে। যদি আমার ব্যবস্থা গ্রহণ বলতো, কতটুকু যোগ করতে হবে, কতটুকু বিয়োগ করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, এই টাইপ বললে তখন আমরা কিন্তু ডেল ভি বের করতাম। ডেল ভি মানে কি V2 মাইনাস V1, মানে পরিবর্তন বের করতাম। ওইটা আলাদা ব্যাপার। যদি কখনো কতটুকু যোগ করতে হবে, কতটুকু বিয়োগ করতে হবে, এই টাইপ জিনিসপত্র জিজ্ঞেস করে, তখন আমরা ডেল ভিতে যাব। ওটা কিন্তু আলাদা ব্যাপার। ওকে, সো ওইটাই আমরা যাই না, আমরা এখানে আসলাম। এবার বলছে প্রমাণ দ্রবণ কি। যেই দ্রবণের ঘনমাত্রা আমরা আগে থেকে জানি তাকে প্রমাণ দ্রবণ বলে। তো প্রমাণ দ্রবণ মোটামুটি, প্রমাণ দ্রবণ মোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা হয়। কি বলা হয়? মোলার দ্রবণ। মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি। তো যেটা হচ্ছে মোলার দ্রবণ সেটাই প্রমাণ দ্রবণ, এবং তার ঘনমাত্রা কত? তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি। তো দেখো 1 মোলারিটি কি হতে পারে? 1 মোলারিটি আমার সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, 1 মোলারিটি আমার সোডিয়াম কার্বনেট হতে পারে, ঠিক আছে? 1 মোলারিটি আমার অন্য যে কোনো কিছু, সালফিউরিক অ্যাসিড হতে পারে। এই টাইপের প্রমাণ দ্রবণ যখন আমার বুঝাবে তখন 1 মোলারিটি দ্রবণ পাবো আমরা। তো এখানে দেখো, খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। তাহলে বুঝতে পারছো প্রমাণ দ্রবণ সম্পর্কে যদি বলে, তাহলে প্রমাণ দ্রবণ আমরা কিভাবে বের করব? এভাবে আমরা প্রমাণ দ্রবণ পাই। তাহলে 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলারিটি সোডিয়াম কার্বনেট, 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমার মোলার দ্রবণ, যেগুলোর ঘনমাত্রা 1 মোলারিটি, এগুলোকে আমরা প্রমাণ দ্রবণও বলতে পারি। আচ্ছা, পরে বলছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিহ্নিত করার উপায় হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে সি থাকবে। কি থাকবে? সি থাকবে। যেমন ধরো তোমার K2Cr2O7 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি আছে। যেমন ধরো সোডিয়াম কার্বনেট, সি আছে, তাই না? এই টাইপের যেগুলোতে সি আছে সেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন দেখো এই যেখানে K2Cr2O7, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। একমাত্র একটা ব্যতিক্রম মনে রাখবা, নিয়ম মনে রাখবা, যে এই Cl এ সি থাকা সত্ত্বেও এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি। এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি। HCl হচ্ছে আমাদের ব্যতিক্রম, এইটাতে সি থাকা সত্ত্বেও সে কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকবে? সি থাকবে। যেমন দেখো K2Cr2O7, Na2CO4 সোডিয়াম কার্বনেট, তারপরে দেখো H2C2O4, তাই না? Na2C2O4, এই যে সোডিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিড, এগুলা যেখানে আমার কার্বন আছে, এগুলা কি আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি আছে, সি, কার্বন না, কার্বনের সাথে ক্রোমিয়ামও থাকতে পারে।
তো যেগুলো হচ্ছে সি আছে এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই সিএল। ওকে, এবার আসো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? ওই যে বলছি সি আছে, খেয়াল করে দেখো এটাতে সি আছে, উত্তর হচ্ছে না। এটাতে সি আছে না, এটাতে সি আছে না। এই যে সোডিয়াম কার্বনেট, এটাতে আমার সি আছে, দ্যাট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম কার্বনেট, এটাতে সি আছে, দ্যাট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবার বলছে দেখো নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে যেটাতে সি নাই। যেমন দেখো সোডিয়াম অক্সালেট, এটাতে সি আছে, এই যে Na2C2O4 সোডিয়াম অক্সালেট। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তাহলে এটা আমার সি আছে, এটা আমার সি আছে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড মানে কি H2C2O4, তাহলে দেখো এটাই সি আছে, এটাই সি আছে, এটাই সি আছে, এগুলো সব প্রাইমারি। এটা কি প্রাইমারি, এটা কি প্রাইমারি, এটা কি প্রাইমারি। কস্টিক সোডা, যেমন ধরো কস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কস্টিক সোডা। কস্টিক পটাশ KOH, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলাতে আমার সি নাই, এই সবগুলো হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে দেখো কস্টিক সোডা, কস্টিক পটাশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো কি, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় কি? যেগুলোতে সি থাকবে না, যেগুলো অত্যন্ত সক্রিয়। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অত্যন্ত সক্রিয় না, KMnO4 অত্যন্ত সক্রিয় জারক, ফলে এগুলোতে সি নাই, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, তাহলে যদি নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই টাইপের এমসিকিউ আসে, আমরা পারবো কিনা বলো? সিম্পল জিনিস, আমরা পারবো, আশা করি পারবো। আচ্ছা, এবার বলছে দেখো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেম জিনিস, যেটাতে সি নাই। খেয়াল করো এটাতে সি আছে, এটাতে সি আছে, এটাতে সি আছে, প্রাইমারি। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি। সি থাকলে প্রাইমারি, সি না থাকলে সেকেন্ডারি। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো এটাতে সি আছে, প্রাইমারি। এটাতে সি আছে, প্রাইমারি। দেখো এইটাতে সি আছে, প্রাইমারি। এইটাই সি নাই, এটা হচ্ছে আমার সেকেন্ডারি। যেটাতে সি নাই সেটা হচ্ছে আমার সেকেন্ডারি। 250 ml দ্রবণে এত গ্রাম K2Cr2O7 থাকলে দ্রবণটির মোলারিটি কত? সো দ্রবণটির মোলারিটি S ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MV ml। এই ফর্মুলাতে আমরা বের করতে পারি, তাই না? এবার খেয়াল করো ক্যালকুলেশন করলে 1000 তারপরে W এর ভ্যালু কত দেখো 12.75 ডিভাইডেড বাই M K2Cr2O7, এইটার ভ্যালু আমাদের বসাতে হবে। এইটার আণবিক ভর আমাদের আসে হচ্ছে 294, ক্যালকুলেশন করে বের করো, বের করলে পাবা হচ্ছে 294। এটা আমার মুখস্থ, তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, এটা চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারো, আমি আর বের করলাম না। আয়তন দেখো আমাদের দেয়া আছে 250 ml, এইটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, পেয়ে যাবা 12.75 1000 ডিভাইডেড বাই 294 ইন্টু 250। সো ক্যালকুলেশন করলে দেখো 0.17 মোলারিটি আসে। এটা কত আসে? 0.17 মোলারিটি। এটা এইচএসসির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা এইচএসসির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এইচএসসিতে তুমি জাস্ট এই আণবিক ভরটা জানো না, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা দিবে। তাহলে তোমাকে কি করতে হবে? এই আণবিক ভরটা 294 এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য। আমি যখন পরিমাণগত রসায়ন শেখাই, আমি শুরুতেই কাদের কাদের আণবিক ভর আমাদের জানা লাগবে এটা আমি আগেই লিখে দিই, লিস্ট করে দিই। যে আণবিক ভরগুলা না জানলেই নয়, ওগুলা লিস্ট করে দিই, যাতে এগুলা জেনে তুমি পরীক্ষার হলে যাও এবং তুমি একদম 100% পারো। ক্লিয়ার? আচ্ছা, 30টা এমসিকিউ গেল আমাদের। এবারে বলছে দেখো নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? আমরা জানি তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ কেন বলো তো? মোলার দ্রবণে আমরা ঘনমাত্রা S ইজ ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V পাই। এই V হচ্ছে দ্রবণের আয়তন, তাই না? V কি? V হচ্ছে দ্রবণের আয়তন। V হচ্ছে আমার দ্রবণের আয়তন। আয়তন হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, এই জন্য মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল। যেহেতু আমাদের V হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, এই জন্য আমাদের মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে যদি কখনো জিজ্ঞেস করে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, সেটা হচ্ছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে এই যে N ডিভাইডেড বাই V, তার মানে কি বলতো? মোল পার লিটার। তাহলে মোল পার লিটার, দেখো তো মিলিমোল পার লিটার বা মোল পার লিটার, এই কথাটাই বোঝাচ্ছে না? এটা মোল বোঝাচ্ছে, এটা আমার আয়তন বোঝাচ্ছে N/V। দেখো N/V শুধুমাত্র এটা, দ্যাটস ওয়াই এটাকে তুমি তাপমাত্রার উপর নির্ভরশীল লিখতে পারো। N/V শুধু এটা, এই জন্য এটাকে তুমি তাপমাত্রার উপর নির্ভরশীল লিখতে পারো। পারবা কিনা বলো? N/V আমরা চিনতে পারছি, N/V আমরা পাইছি, সো কে তাপমাত্রার উপর নির্ভরশীল এইটা আমরা বুঝতে পারছি। ওকে,
n/v আমরা বুঝতে পারছি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার বলছে দেখো 1000 ml 0.1 মোলারিটি Na2H2O3 দ্রবণের ppm কত, এই দ্রবণের ppm কত এটা আমাদের জিজ্ঞেস করছে। তো এখানে ভালো করে খেয়াল করবা, আমরা এখানে দেখলেই বুঝতে পারবো 1000 ml 0.1 মোলারিটি Na2H2O3 এই দ্রবণের ppm কত জিজ্ঞেস করছে। সো আমাদের ppm এর জন্য ফর্মুলা কি আছে, ppm এর জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা, ঘনমাত্রার ফর্মুলা হচ্ছে Sm × 10⁻³ মুখস্থ থাকা লাগবে। ppm এর জন্য ঘনমাত্রা দিয়ে যদি ফর্মুলা আসে তাহলে Sm × 10⁻³। দেখো এখানে আমাদের ঘনমাত্রা অলরেডি দেয়া আছে 0.15। এবার দেখো সোডিয়াম, এই যে Na2H2O3 দেয়া আছে না, এইটার জন্য আমাদের কি লাগবে, আণবিক ভর লাগবে। তো আমরা একটু এইটার আণবিক ভর বের করার চেষ্টা করব। সোডিয়াম 1123, এটা আমার জানা নাই, সোডিয়াম 1123, সালফার 1632 গুণ 2, অক্সিজেন 816 গুণ 3। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 46, তারপরে 32 দুগুণা 64, 3 16 48, এই আসে হচ্ছে আমাদের কাহিনী। তাহলে দেখো কি কি আসে, 46 64 48, ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে হচ্ছে 158। তাহলে এখানে আমি 158 বসাইলাম ইন্টু 10⁻³ বসাইলাম। তাহলে দেখো 0.15 158 ইন্টু 10⁻³ এইটা বসাইলে আমার আসে হচ্ছে 23700 ppm। তাহলে এখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে 23700 ppm। রেজাল্ট কি পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি হচ্ছে 23700 ppm। তাহলে বলছে দেখো 100 ml 0.15 মোলারিটি Na2H2O3 এটার ক্ষেত্রে ppm এ ঘনমাত্রা কত। তাহলে ppm যখনই জিজ্ঞেস করবে তখন মাথার মধ্যে ppm রিলেটেড ফর্মুলা আমার মনে রাখা লাগবে। ppm রিলেটেড ফর্মুলা কি, যখনই ঘনমাত্রা দিয়ে পাবা তখন হচ্ছে Sm × 10⁻³, ঘনমাত্রা আণবিক ভর 10⁻³। এখানে দেখো আমাদের আয়তন কোনো কাজেই লাগতেছে না, আয়তন রিলেটেড ফর্মুলা আছে আলাদা, সেটা একটু পরে আসবো, ম্যাথ করলেই বুঝতে পারবা। এইটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। সেম এখানে আমাদের ঘনমাত্রা আণবিক ভর আছে, ppm বের করতে বলছে, কিভাবে করবা, ppm is equals to Sm × 10⁻³, সরাসরি ফর্মুলা। S এর ভ্যালু 0.25, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 মুখস্থ, বসাই দিলাম মুখস্থ, ইন্টু 10⁻³, ক্যালকুলেশন করো 24500 ppm। এই দেখো 24500 ppm ক্যালকুলেশন করে বের করে ফেলছি। বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে না, সিম্পল জিনিস, এভাবে তুমি অনায়াসে পারবা। ওকে, পরের ম্যাথে আসি। পরে বলছে দেখো 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনের দ্রবণের ppm এককে ঘনমাত্রা কত। এটা কিন্তু মাস্ট, ppm এর এই ফর্মুলা থেকে এমসিকিউ, এইচএসসি অথবা অ্যাডমিশন কোথাও না কোথাও পাবা, এটা মাস্ট। তো এটা ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে কি, ppm মানে হচ্ছে আবারও সেম ফর্মুলা Sm × 10⁻³। S এর ভ্যালু কত, 0.1 মোলারিটি, m কত, সোডিয়াম কার্বনেট 106 × 10⁻³। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পাবো, খুব সিম্পল, দেখতেই পাচ্ছি এই পয়েন্টের কারণে 1/10 আসে, এটার সাথে এটা কেটে যায় 100 চলে আসে। সো 106 এরপরে 2টা শূন্য, মানে কত আসে, 10600। তাহলে ডি নাম্বার আসে কারেক্ট আনসার। ঠিক আছে, ডি নাম্বার কি আসে আমার কারেক্ট আনসার। পারবো না, সিম্পল ম্যাথ। আচ্ছা, পরের ম্যাথে আসি। পরের ম্যাথ বলছে ppm মানে কত। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদের বেসিক ক্লাসে শেখাই সব সময়, যে 1 ppm এটার ফর্মুলাতে প্রথমেই মাথায় রাখতে হবে 1 মিলিগ্রাম পার লিটার, এটাই হচ্ছে ppm। যেটাই মিলিগ্রাম পার লিটার ওটাই হচ্ছে আমার ppm। এটা হচ্ছে আমাদের প্রথম মাথায় রাখতে হবে, যে ppm আর মিলিগ্রাম পার লিটার একই জিনিস। ppm আর মিলিগ্রাম পার লিটার একই জিনিস, পার্টস পার মিলিয়নই হচ্ছে আমার মিলিগ্রাম পার লিটারের এই রেশিওটা, এই দুইটা জিনিস একই জিনিস। আচ্ছা, পরে আসো, এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যে 1 মিলিগ্রাম পার লিটার 1 ppm যেমন সমান 1 ppm এর ফর্মুলা হচ্ছে Sm × 10⁻³। এছাড়া আমাদের ফর্মুলা W/V/ml, এই রেশিওতে যদি যাই তখন 10⁻⁶। যদি আমি শতকরা ঘনমাত্রায় যাই তাহলে x × 10⁻⁴। এই ফর্মুলাগুলা আমাদের মাথায় রাখতে হয়, এই ফর্মুলাগুলা দিয়ে আমরা ppm বের করি। বুঝতে পারছো, এই ফর্মুলাগুলা দিয়ে আমরা কি করি, ppm বের করি। তাহলে ppm, 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, ক্লিয়ার করতে পারছি, 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। এছাড়া আমাদের এই জিনিসপত্রগুলো আসে।
ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, পরে বলছে 0.01 মোলারিটি 250 ml HCl দ্রবণ ppm এককে কত। মজার ব্যাপার, আবারও আমাদের এই জিনিসটা বলছে। তো এখন আমার ppm এককে দেখো, এখানে আমার ঘনমাত্রা দেয়া আছে, তাই না? আমি এখানে আণবিক ভর পাচ্ছি, তার মানে আমার ppm বের করার ফর্মুলা কি? sm × 10⁻³ এটা দিয়ে লিখতে হবে। s মানে কত দেখো, 0.01 মোলারিটি আছে। এবার দেখো আণবিক ভর HCl এর জন্য কত আমি পাচ্ছি হচ্ছে 36.5 × 10⁻³ ক্যালকুলেশন করো, এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাবে 36.5 × 0.01 × 10⁻³ ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট কত আসে? 365। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এবার তোমার জিএসটি তে আসতে পারে, আরইউসিইউ, মানে যে সমস্ত জায়গাতে অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন টেস্টে আসতে পারে। কেন? কারণ ক্যালকুলেশনটা গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, এখানে তুমি যদি পয়েন্ট তুলে দাও, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কয়টা ঘর? 2টা ঘর। এই 2 শূন্যর সাথে এখানকার 2টা শূন্য কেটে গেলে 10 হয়। 36.5 কে 10 দিয়ে গুণ করলে 365 আসে। মুখে মুখে ক্যালকুলেট করা যায়, দ্যাটস ওয়াই এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এই বুঝতে পারছো কিনা বলো? সিম্পল জিনিস না? এই সিম্পল জিনিসপত্রগুলো তোমাকে পারতে হবে। ওকে গ্রেট, এই পর্যন্ত বুঝতে পারলে? চলো পরে আরেকটা দেখি। বলছে 3 × 10⁻⁴ কপার 2+ দ্রবণ, এই দ্রবণ ppm এককে কত? তাহলে দেখো ppm এককে করো, ppm এককে আমার এই দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে, মানে ppm এককে ঘনমাত্রা বের করতে বলছে। তো আমরা জানি যদি আমরা কোথাও ঘনমাত্রা জানি তখন ppm এককে বের করার ফর্মুলা হচ্ছে sm × 10⁻³ s এর ভ্যালু অলরেডি দেয়া আছে 3 × 10⁻⁴। কপারের আণবিক ভর কত বলো তো? কপারের আণবিক ভর সিম্পল 63.5 × 10⁻³ জাস্ট ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবা এই 10⁻⁴ এর সাথে 10⁻³ কাটাকাটি করলে 10⁻⁻1 পাওয়া যায়। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে দেখতেই পাচ্ছ a - 1 এটাকে কাটাকাটি করলে 6.3 আসে। এই জায়গায় তুমি যদি গুণ করো তাহলে 3 × 3 = 9, 3 × 6 = 18, মানে এটা অলমোস্ট 19 আসবে। তাহলে 19.05 ppm এই জায়গায় মিলে যাচ্ছে। তাহলে দেখো তো 19 এর ঘরে কয়টা ভ্যালু আছে? একটাই দেখো ভ্যালু আছে যেটা 19 এর ঘরে, 18 এর চেয়ে বেশি 19 এর ঘরে। বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার না? এটা মাস্ট, এটা অ্যাডমিশনের জন্য মাস্ট। ক্যালকুলেটর ছাড়া আসবে অ্যাডমিশনের জন্য মাস্ট। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে, তখন কি করবা? আমরা থ্যাংক ইউ দিবা, বলবা ভাইয়া থ্যাংক ইউ, ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে আপনি যেটা বলছিলেন। তাহলে পারবা কিনা বলো? একটু ওয়েট করো, আমি নোটটা সেভ করে নিই। এই লম্বা ক্লাস নেওয়ার সমস্যা হচ্ছে যে নোট চলে যায়, ক্লাসের ক্লাস নোট কখনো কখনো সেভ না থেকে চলে যায়। ঠিক আছে? তো এটা একটু সেভ করে নিই। আমি এরকম মানে অনেকবার ঘটছে যে খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিছি, ক্লাসের ক্লাস নোট আমার কাছ থেকে হারাই গেছে। ক্লাসের ক্লাস নোট হারাই গেলে তো বিপদ, তাই না? ওকে, পরে আসো। পরে বলছে দেখো যে কোনো পানির নমুনায় দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা এত দেয়া আছে, ppm এককে মান কত হবে? তাহলে দেখো ঘনমাত্রা দেয়া আছে মানে কি, যখনই আমি ppm বের করব তখন sm × 10⁻³ এটা আসবে 10⁻³। তাহলে দেখো s এর ভ্যালু কত? আমার অলরেডি 2 × 10⁻⁴ দেয়া আছে। অক্সিজেনের ঘনমাত্রা বলছে, তার মানে অক্সিজেন মানে কি, আণবিক ভর আসবে আমার 32 × 10⁻³। এটার সাথে এটা কাটাকাটি করলে 10⁻⁻1 আসে। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করি। 32 দুগানা যদি আমার 64 হয়, 64 / 10 মানে কত আসবে? 6.4 ppm। তাহলে এইটা আসবে আমার কারেক্ট আনসার। দেখো এই টাইপের জায়গাগুলোতে প্রশ্নে ঘনমাত্রার এই টাইপ ভ্যালু দেখে তুমি ঘাবড়াই যাবা, ঘাবড়ানো কিচ্ছু নাই। এই টাইপের ভ্যালু দেখে ঘাবড়ানো কিচ্ছু নাই। তুমি জাস্ট যখন ক্যালকুলেশন করতে যাবে দেখবা অটোমেটিক মিলে যাবে। ভ্যালুগুলা ফর্মুলার সাথে মিলায়ে দেওয়া হয় যাতে ফর্মুলার সাথে কাটাকাটি হয়ে যে ইজিলি একটা সুন্দর মান আসে, এলোমেলো মান না আসে।
ঠিক আছে? সো ঘাবড়ানোর কিচ্ছু নাই, জাস্ট তুমি ফর্মুলা ওয়াইজ আগাবা। এই কোশ্চেনগুলো তুমি যদি খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করো ইজিলি মিলবে। আচ্ছা পরে আসো, 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 250 ml দ্রবণে আরো 250 ml পানি মিশালে মোলার দ্রবণে ঘনমাত্রা কত? তাহলে দেখো আমার বেসিক্যালি এইটা ছিল আমার দ্রবণ, এই দ্রবণে আমরা আরো 250 ml পানি মিশাইছি। তাহলে দেখো দ্রবণে আমার এইটার পরিমাণ ফিক্স আছে, প্রথমে আমার 250 ml আয়তন ছিল, সেখানে আমি আরো 250 ml পানি মিশাইলাম, মানে আয়তন, পানির আয়তন কত হলো? পানির আয়তন হলো আগের আয়তনের সাথে আরো 250 ml, তাহলে 250 প্লাস 250 দুইটা মিলাইলে 500 ml হলো আমার পানির আয়তন। তাহলে এখন ঘনমাত্রা কি হবে? S is equals to 1000 W ডিভাইডেড বাই MV ml। দেখো প্রথমে উপরে আমি 1000 লিখলাম ইন্টু W, W মানে হচ্ছে আমার এখানে 24.5 ডিভাইডেড বাই আণবিক ভর, আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডে 98 ইন্টু VML, VML মানে কত? এখানে দেখো 500 ml। এইবার খেয়াল করো এখানে 500 এর সাথে এখানে আমি 2 মিশালাম, ক্লিয়ার করতে পারছি? 2 মানে 500 দুগানা 1000। এবার খেয়াল করো এই দুইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার মোটামুটি মিলে যাওয়ার কথা। এই জায়গায় 24.5 কে দিয়ে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত আসে? 49 আসে। 49 দিয়ে 98 কে গুণ করো 2 পাবা, তার মানে কি 1/2 আসবে। 1/2 মানে হচ্ছে 0.5 মোলারিটি। তাহলে এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে 0.5 মোলারিটি বা হাফ মোলারিটি। এটাকে সেমি মোলার দ্রবণ বলে। হাফ মানে কি? ঘনমাত্রা হাফ হলে সেই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে। যেই দ্রবণের ঘনমাত্রা হাফ মোলারিটি ওটাকে কি বলে? সেমি মোলার দ্রবণ বলে। পারবো কিনা বলো? আশা করি ক্লিয়ার। বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকে, যেমন দেখো H2C2O4, কিন্তু আমরা বলছিলাম HCl এ সি থাকা সত্ত্বেও সে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। HCl এ সি থাকা সত্ত্বেও সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাও আমরা বলছিলাম। তাহলে প্রাইমারি সেকেন্ডারি দুইটার মাঝখানে পার্থক্য তো করতে পারছি আমরা ইনশাল্লাহ। আচ্ছা পরে আসো, নিচের কোন পদার্থে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়? আমরা জানি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয় হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সময়ের সাথে অপরিবর্তিত থাকে। তোমার কাজ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা, ঠিক আছে? প্রাইমারিতে সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে, নিক্তির সাথে বিক্রিয়া করে না, বাতাসের সাথে বিক্রিয়া করে না, এগুলো জানি। এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে এগুলো বিক্রিয়া করে, তার মানে সময়ের সাথে পরিবর্তিত হয় সেকেন্ডারি। সেকেন্ডারিতে কি থাকবে না? সি থাকবে না। দেখো এখানে সি আছে প্রাইমারি, সি আছে প্রাইমারি, সি আছে প্রাইমারি, এইটা আমার সেকেন্ডারি। আরেকটা ওয়ে আছে, খেয়াল করবা তিনটা যেই অপশন যদি প্রাইমারি হয় তাহলে যেইটা সেকেন্ডারি ওইটাই হবে আমার কারেক্ট আনসার, বা যেইটা আমার অন্য ধর্মের ওইটাই হবে আমার কারেক্ট আনসার, ঠিক আছে? এভাবে চিন্তা করলেও তুমি পারবা আর কি, মিলাইতে পারবা। আচ্ছা পরে বলছে দেখো 3 মোলারিটি 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে, তারপরে 1 মোলারিটি 0.3 মোলার কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? তো প্রথমে আমার এই দুইটা দ্রবণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। আমরা জানি একই জিনিসের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা S is equals to S1V1 S2V2 ডিভাইডেড বাই V টোটাল। এইটা হচ্ছে একই দ্রবণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করার ফর্মুলা। তো দেখো একই দ্রবণ মানে কি? দুইটাই আমার কস্টিক সোডা। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এটা 3 ml আছে, ওইটা 1 ml আছে, তাহলে 3 আর 1 মিলে 4 ml হয়, তাহলে নিচে আমি 4 ml লিখলাম। S1V1 মানে 3 এর সাথে 0.1 গুণ করতে হবে, তাহলে 3 ইন্টু 0.1 প্লাস ওখানে দেখো 1 ইন্টু 0.3, ক্যালকুলেশন করে একটু দেখো কত আসে। এই পয়েন্ট তুললে 1/10 মানে 0.3 আসে, এই পয়েন্ট তুললে 1/10 মানে 0.3 আসে, তার মানে দুইটাই 0.3 করে, 0.3 ইন্টু 0.3 মানে আসে হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমি ফাইনাল অ্যান্সার এটা পাচ্ছি। ওকে, 0.3 ডিভাইডেড বাই 4, এইটা তুলে দিলে দেখো নিচে পাই কত? 10। তাহলে দেখো এটার সাথে এটা কাটাকাটি করলে কত পাবো আমি? খুব সিম্পল, উপরে 3 নিচে 2 মানে 1.5
ইন্টু 10 মানে 10⁻⁻1 মানে 0.15 মোলারিটি। এটা আসে হচ্ছে আমার মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। এখন মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা আমার কিসে বের করা লাগবে? ppm এ। তাহলে ppm এর ক্ষেত্রে ফর্মুলা কি? ppm এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে sm ইন্টু 10⁻³ আচ্ছা s মানে কত? 0.15। m মানে কত? কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 ইন্টু 10⁻³ এইটা এখন ক্যালকুলেশন করলে তুমি দেখো 12,000 পাবা। ক্যালকুলেটর নিবা, 0.15 40 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে রেজাল্ট পাবা হচ্ছে, আচ্ছা রেজাল্ট 12,000 না, রেজাল্ট আসে হচ্ছে 6,000। এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 6,000 ppm। তাহলে 6,000 ppm মানে হচ্ছে এটা আসবে আমার কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার করতে পারছি? এইটা একটু আমি নিজে করে দেখি তো কত আসে, ক্যালকুলেটর দিয়ে করে দেখি তো। 3 ইন্টু 0.1 প্লাস 0.3 ডিভাইডেড বাই 4 0.15 আসে। 0.15 এর সাথে করলে আমার এখানে 6,000 আসে। তার মানে এইটা হবে না, বি নাম্বার হবে হচ্ছে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার হইছে? বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার আসো পরেরটা দেখি। পরে বলছে 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত অবস্থায় আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? দ্রবণের ঘনমাত্রা জিজ্ঞেস করছে। আচ্ছা দ্রবণের ঘনমাত্রা কিভাবে বের করব? S is equals to 1000 W ডিভাইডেড বাই mv ml। আচ্ছা খেয়াল করো, উপরে আমি 1000 নিছি, W এর ভ্যালু দেখো 80 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 ইন্টু VML 2 লিটার বলছে না, আয়তন আমার 2 লিটার, এটাকে মিলিলিটারে বসাতে হবে। তাহলে 2000 ml বসাতে হবে। 1000 1000 2000 শূন্য শূন্য কেটে গেল, নিচে আমার 2 থাকে। আচ্ছা 2 দিয়ে দেখো এখন যদি আমি কাটাকাটি করি, এইটা দিয়ে এইটা যদি কাটো কত আসবে? 40 দুগুণে 80, 40 40 কেটে গেলে এখান থেকে আমি 1 মোলারিটি পাবো। তাহলে এখানে আমি এ নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার, বা 1 মোলারিটি পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। এবার বলছে দেখো 5% পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত? 5% পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা। আচ্ছা মোলার ঘনমাত্রা কার? 5% পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের। এটা নিয়ে যদি আমি এখন ক্যালকুলেশন করি, ওই যে সেম জিনিস, S is equals to রেজাল্ট আসে হচ্ছে 10x ডিভাইডেড বাই m, উপরে আসো 10 ইন্টু x এর ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই m, m মানে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, m মানে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়ামের 19 39, অক্সিজেন 8 16, হাইড্রোজেন 1। ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 56। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে 56 পাই। সো ভালো করে খেয়াল করলে দেখবা উপরে 50 নিচে 56, রেজাল্ট কত আসবে? 0.893 মোলারিটি। এই যে সি নাম্বার বসাও, 50 ডিভাইডেড বাই 56 বসাও, দেখো 0.893 মোলারিটি। 50 ডিভাইডেড বাই 56, সি নাম্বার 0.893 মোলারিটি। ওকে, এবার আসো পরে বলছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? এটা তো ভাই রিপিট কোশ্চেন, রিপিট কোশ্চেন। দেখো এ নাম্বার কিভাবে? খুব সিম্পল, দেখো S is equals to 10x ডিভাইডেড বাই m, 10 ইন্টু x এর ভ্যালু দেখো 5 ডিভাইডেড বাই m মানে কি? 40, এই শূন্যর সাথে এই শূন্য কাটে, উপরে 5 নিচে 4, 1.25 মোলারিটি। ক্যালকুলেশন করো, 5/4 করলে 1.25 মোলারিটি পাবা। আচ্ছা পরে বলছে দেখো ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কি হবে? এইটা বের করার একটা খুব চমৎকার ওয়ে আছে। দেখো চমৎকার ওয়েটা কি মাথায় রাখবা, যে এইটা হচ্ছে তোমার পিএইচ স্কেল। পিএইচ স্কেলে এখানে কত থাকে? 0, এখানে কত থাকে? 14, মাঝখানে কত থাকে? 7। 0 থেকে 7 এই অংশটা হচ্ছে আমার অ্যাসিডিক, তাই না? অ্যাসিডিক। আর 7 থেকে 14 এই অংশটা হচ্ছে আমার ক্ষারীয়। তো কোনো একটা দ্রবণ যদি অ্যাসিডিক হয়, কোনো একটা দ্রবণ যদি অ্যাসিডিক হয়, তার জন্য নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। আর কোনো একটা দ্রবণ যদি ক্ষারীয় হয়, তার জন্য নির্দেশক হচ্ছে ফেনল ফথালিন। কোনো একটা দ্রবণ যদি ক্ষারীয় হয়, তার জন্য নির্দেশক হচ্ছে ফেনল ফথালিন। এবার দেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনল ফথালিন, এই দুই যে জিনিস, এই দুইটা জিনিসকে আমরা কিভাবে চিন্তা করব? এখানে খেয়াল করে দেখো ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, CH3COOH।
এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, একটা শক্তিশালী ক্ষার। তাহলে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার দুইটা বিক্রিয়া করে তোমার যেই দ্রবণটা তৈরি করবে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, কারণ যে শক্তিশালী তার উপর ডিপেন্ড করে দ্রবণ তৈরি হয়। তাহলে ক্ষার শক্তিশালী, দ্রবণটা হবে কি ক্ষারীয়। দ্রবণ যদি ক্ষারীয় হয় তখন দ্রবণের নির্দেশক হবে হচ্ছে ফেনলফথ্যালিন। বুঝতে পারছো? এখন দ্রবণ যদি অ্যাসিডিক হতো, এমন হতো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl নিছো, দুর্বল ক্ষার শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডের সাথে আমার দ্রবণ হবে অ্যাসিডিক, তখন আমার নির্দেশক কি? মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। বুঝতে পারছো? তাহলে ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ভুল করা যাবে না। ওকে, এবার আসো সম আয়তনের, খেয়াল করো, সম আয়তনের 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং সালফিউরিক অ্যাসিড দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? তাহলে দুইটারই আমার আয়তন সমান, দ্রবণের প্রকৃতি কি রূপ হবে এটা আমাদের বিবেচনা করতে বলছে। খুব সিম্পল, দুইটারই আমাদের আয়তন সমান। এবার দুইটারই যখন আমাদের আয়তন সমান, তখন আমি দেখতে পাচ্ছি এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডে যখন আমি 1 মোল নিচ্ছি, ঠিক আছে, যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল নিচ্ছি তখন 1 মোলে আমার 0.1 মোলারিটি হাইড্রোক্সিল মাইনাস আয়ন আসছে। বাট সালফিউরিক অ্যাসিডে যখন আমি নিচ্ছি, সালফিউরিক অ্যাসিডে আমার 0.1 মোলারিটি ইন্টু 2 হাইড্রোজেন প্লাস আয়ন আসতেছে। কেন বলো তো? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH ছাড়ে আর সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়ে। তাহলে এই ঘনমাত্রার সাথে 2 গুণ হচ্ছে, ফলে সালফিউরিক অ্যাসিডের জন্য ঘনমাত্রা আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ হয়ে গেলে আমার দ্রবণ কেমন? দ্রবণ হবে হচ্ছে অম্লীয়। ঠিক আছে, দ্রবণ কেমন হবে? দ্রবণ হবে হচ্ছে অম্লীয়। পারবো কিনা বলো? সিম্পল জিনিস, সিম্পল টেকনিক, জাস্ট টেকনিক মাথায় রাখলেই তুমি পারবা। ওকে, পরে আসো। পরে বলছে মৃদু অ্যাসিড এবং সবল ক্ষার। খেয়াল করো, মৃদু অ্যাসিড এবং সবল ক্ষার। তাহলে ক্ষারকে, ক্ষার হচ্ছে সবল, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সবল ক্ষার। তাহলে দুইটার মিশ্রণে দ্রবণ কেমন হবে? যে সবল তার মতো হবে। খালি তার মানে কি? দ্রবণ ক্ষারীয়। আমরা বলছিলাম দ্রবণ ক্ষারীয় মানে হচ্ছে ফেনলফথ্যালিন। দ্রবণ ক্ষারীয় মানে কি? দ্রবণ ক্ষারীয় মানে ফেনলফথ্যালিন। এই যে এই জায়গার এই গ্রাফটা মনে রাখলেই হবে, বুঝতে পারবা। দ্রবণ যখনই ক্ষারীয় তখন ফেনলফথ্যালিন, দ্রবণ যখন অম্লীয় তখন মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। এইটা মনে রাখলেই তুমি এই এমসিকিউ সব পারবা। দ্রবণ ক্ষারীয় ফেনলফথ্যালিন। আচ্ছা, এবার খেয়াল করো, অম্লক্ষার টাইট্রেশনে সমাপ্তি বিন্দুতে ফেনলফথ্যালিনের নির্দেশক, মানে ফেনলফথ্যালিনের নির্দেশকের বর্ণ পিএইচ এর মানে পিএইচ সীমা কত, এটা মাথায় রাখতে হবে। যখনই আমরা ফেনলফথ্যালিনে আসতেছি, এই জায়গায় খেয়াল করে দেখো, ফেনলফথ্যালিন আসতেছি, ক্ষারীয় দ্রবণে আমার সীমা হচ্ছে 7 থেকে 14। তাহলে ফেনলফথ্যালিন হবে এই 7 থেকে 14 ঠিক মাঝখানে। সেটা কত? খেয়াল করো, 8 থেকে 10 এর মাঝখানে হবে। দেখো অ্যাসিডিক 0 থেকে 7, তাহলে এর মাঝখানে কত হবে? এর মাঝখানে তোমার 3 থেকে 5 এই রেঞ্জটা হবে। কত হবে? 3 থেকে 5 এই রেঞ্জটা। ঠিক আছে, 3 থেকে 5। তাহলে দেখো ফেনলফথ্যালিন হচ্ছে 3 থেকে, মানে ফেনলফথ্যালিন 8 থেকে 10 আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেড 3 থেকে 5 এই রেঞ্জে আমার যাবে। তাহলে আমি কি হবে? 8 থেকে 10 রেঞ্জে নিব। তাহলে 8 থেকে 10 রেঞ্জ মানে কি? সি নাম্বার। 8 থেকে 10 রেঞ্জ মানে কি? সি নাম্বার। ওকে, আচ্ছা এবার দেখো তো মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত? এই যে একটু আগে বললাম মিথাইল অরেঞ্জ মানে কি? অম্লীয়। অম্লীয় মানে কি? 0 থেকে 7। 0 থেকে 7 এর মিডল নিবা, মিডল নিলে 3 থেকে 5 পাচ্ছ। ক্লিয়ার করতে পারছি? 8 থেকে 10 কে, 8 থেকে 10 কিন্তু ফেনলফথ্যালিন। বুঝতে পারছো? ওকে, এবার বলছে দেখো এটা একটু করি। বলছে 0.1 মোলারিটি HCl 10 ml দ্রবণকে প্রশমিত করতে 0.2 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণে কত ml এর প্রয়োজন হবে? এটা খুব সিম্পল। এখানে অ্যাসিড আর ক্ষার আছে না, তো দেখো EN অফ অ্যাসিড নিবা। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে HCl ইজ ইকুয়ালস টু EN অফ ক্ষার নিবা। ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো EN অফ অ্যাসিড ইজ ইকুয়ালস টু EN অফ ক্ষার। এই দুইটা জিনিস নিলাম। এখন EN অফ অ্যাসিডের ক্ষেত্রে, HCl এর ক্ষেত্রে দেখো তুল্য সংখ্যা হচ্ছে আমার 1 মোলারিটি। এই N কে ভাঙলে VS পাওয়া যায়। V কত দেখো? V হচ্ছে দেখো আমার 10 ml, S মানে দেখো 0.1 মোলারিটি। এই জায়গায় সোডিয়াম কার্বনেটের জন্য তুল্য সংখ্যা 2, এই N কে ভাঙলে আমার VS পাওয়া যায়। V দেখো আমি জানি না, যেটা আমার ml এ হবে
এস কত, এস হচ্ছে আমার 0.2 মোলারিটি। এখান থেকে এখন ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 পাওয়া যায়, 10 আর 10 কেটে গেল, কেটে গেলে ভালো করে খেয়াল করে দেখো VmL ইজ ইকুয়ালস টু আমার রেজাল্ট কি আসবে, খুব সিম্পল, একটু দেখার চেষ্টা করি। এই অংশটা তো কেটে গেছে তাই না, VmL যদি আমি করি এখন রেজাল্ট আসবে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 10। তাহলে ক্যালকুলেশন করলে উপরে যাবে 10, নিচে যাবে 4, তাহলে কত আসবে 10 ডিভাইডেড বাই 4, 2.5 আসার কথা, 2.5। সো 2.5 ml এইটা হচ্ছে আমাদের প্রশমিত করতে ফাইনাল আয়তন। আরেকবার একটু চেক করি কোথাও ভুল হয়েছে কিনা। এখানে আমার HCl 1 নিলাম, ওকে 1 নিছি, তুল্য সংখ্যা 1, 0.1 মোলারিটি 10 ml, তাহলে 10 ml 0.1 মোলারিটি নিছি, নিলে আমার এখানে 1/10, 10 আর 10 কেটে যায়, এদিকে আমার টোটালটা 1 হয়ে যায়। আচ্ছা এই সাইডে আমি তুল্য সংখ্যা 2 নিছি, VmL 0.2, আচ্ছা 0.2 নিলাম, তাহলে VmL নিলে এটা এই সাইডে চলে আসে 1/2/10, তো উপরে চলে যায় 10, নিচে যায় 4, মানে 2.5। এটা হবে না, কারেক্ট আনসার হবে হচ্ছে বি নাম্বার। দ্রবণে কত ml প্রয়োজন, সেটা হচ্ছে 2.5 ml। ওকে, বুঝতে পারছো? আচ্ছা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আমি একটা পানি খাওয়া ব্রেক নিব, নিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসব। আমরা 1 ঘন্টা 25 মিনিট করে ফেলছি। সো চলো আমরা পরের এমসিকিউটা দেখি। বলছে যে নিচের কোনটি লুইস অম্ল বা অ্যাসিড। যখনই আমার লুইস অম্ল বা অ্যাসিডের কথা বলে, লুইস অম্ল বা অ্যাসিডের কাজ কি, যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, লন পেয়ার মানে কি এলপি, এলপি যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। মোস্টলি যখনই লুইস অ্যাসিডের কথা বলবে তখনই তোমাকে খেয়াল করতে হবে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট তারাই করতে পারবে যাদের ডি বা পি অরবিটাল ফাঁকা, যাদের ডি বা পি অরবিটাল ফাঁকা আছে। সো তুমি একটু খেয়াল করে দেখবা কাদের ইলেকট্রন বিন্যাস করলে ডি বা পি অরবিটাল ফাঁকা আছে তারাই হচ্ছে তোমার লুইস অ্যাসিড, মানে কি লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। আমি এভাবে মনে রাখি, অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ, লুইস অ্যাসিডের কথা বলছে না, অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ, তো লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ। খেয়াল করছো, অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ। সো লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট কারা করতে পারে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, তাহলে আসো এবার আমরা একটু দেখার চেষ্টা করি লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট। এখানে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড করতে পারতেছে, কারণ কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা আছে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ডি অরবিটাল ফাঁকা থাকায় সে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারতেছে। অ্যামোনিয়াতে লন পেয়ার ইলেকট্রন আছে, ডোনেট করতে পারে, পানিতে লন পেয়ার ইলেকট্রন আছে, ডোনেট করতে পারে, অ্যালকোহলে লন পেয়ার ইলেকট্রন আছে, ডোনেট করতে পারে। তাহলে এগুলো সব বেজ, যে অ্যাকসেপ্ট করতে পারে সে হচ্ছে অ্যাসিড। আচ্ছা নিচের কোনটি লুইস ক্ষার, ক্ষার মানে কি, যে লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারবে, এলপি দান করতে পারবে। এলপি দান কে করে, ভালো করে খেয়াল করো, এই NF3 তে নাইট্রোজেনের উপরে লন পেয়ার ইলেকট্রন থাকে, সে দান করতে পারে। BF3 তে ফাঁকা আছে, তারপরে AlCl4 এটাতে ফাঁকা আছে, কার্বন ডাইঅক্সাইডে ফাঁকা আছে, এই সবগুলাতে ফাঁকা আছে, এই সবগুলো হচ্ছে আমার অ্যাসিড। এই সবগুলা কি অ্যাসিড, লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাসিড। বুঝতে পারছো? এবার বলছে দেখো শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনে, তো শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার বেজ, এই দুইটা টাইট্রেশনে যেই উৎপাদ আসে বা যেই মাধ্যম তৈরি হয় সেটা কিন্তু অ্যাসিডিক। আমরা জানি অ্যাসিডিক মাধ্যমে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ঠিক আছে, নির্দেশক ব্যবহার হয়। তাহলে দেখো মিথাইল অরেঞ্জ দুর্বল ক্ষার, তাহলে দেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার, এটাতে মিথাইল অরেঞ্জ, এটা হবে হচ্ছে কারেক্ট আনসার, এটা না, মিথাইল অরেঞ্জ হবে কারেক্ট আনসার। ফেনলফথ্যালিন এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, ফেনলফথ্যালিন ক্ষারীয় মাধ্যম, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা বলছে দেখো 0.001 মোলারিটি HCl অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান কত। তা আমরা জানি পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়ন, এইটার ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা, এখানে ভালো করে খেয়াল করে দেখবা 0.001, 0.001, তো 0.001 এটা যদি ক্যালকুলেটারে বসাও তোমার রেজাল্ট আসবে হচ্ছে 3। ঠিক আছে, রেজাল্ট কত আসবে 3। কারণ কি এইটাকে 10⁻³ লেখা যায়, লগের ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার সামনে আসলে তোমার হচ্ছে মাইনাস অফ
-3 মানে +3 আসে, আর log 10 এর মান হচ্ছে 1, তো সব মিলায় আমার রেজাল্ট আসবে হচ্ছে 3। তাহলে এখানে আমি ডি নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছো? তাহলে পিএইচ এর ফর্মুলা কি? মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। এখান থেকে আমি এই কোশ্চেনটা সলিউশন পাচ্ছি। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে? অ্যাসিডের এ অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ অ্যাকসেপ্টের এ কি অ্যাকসেপ্ট করতে পারে? লন পেয়ার ইলেকট্রন। তো লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে AlCl3 আর BF3 এই দুইটাতে। খেয়াল করে দেখো, AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাতে, আরেকটা আছে হচ্ছে BF3। এখন বলবা কিভাবে? ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলে দেখবা এখানেও ডি অরবিটাল ফাঁকা, এখানে তোমার পি অরবিটাল ফাঁকা আছে। তো যেগুলোতে ফাঁকা থাকবে, এই ফাঁকা থাকার কারণে এই জায়গাতে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, তার মানে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। আচ্ছা, পরে বলছে দেখো K4FeCN6 এই যৌগে আয়রনের জারণ মান কত? তো টোটাল যৌগের জারণ মান কত হবে বলো তো? এই যৌগের টোটাল যেটা আছে, টোটাল যৌগে আমাদের কোনো চার্জ নাই, তাহলে টোটাল যৌগের জারণ মান 0। পটাশিয়ামের জন্য +1, কয়টা পটাশিয়াম? 4টা পটাশিয়াম। আয়রনের জন্য আমি x ধরে নিলাম। সায়ানাইডের জন্য -1, কয়টা সায়ানাইড? 6টা সায়ানাইড। ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 4 + x - 6 = 0। ক্যালকুলেশন করলে x +6 - 4 আমার রেজাল্ট আসে কত? +2। তাহলে এখান থেকে আমি এ নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার, দ্যাট ইজ +2। এ নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার, দ্যাট ইজ +2। এবার বলছে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই টোটাল যৌগে আমার অ্যালুমিনিয়ামের হাইড্রোজেনের জারণ মান জিজ্ঞেস করছে। কিসের? হাইড্রোজেনের জারণ মান। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে লিথিয়ামের জারণ মান আমার +1 হবে, তাই না? অ্যালুমিনিয়ামের জারণ মান আমার +3, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান ডেফিনেটলি -1 হবে। 4টা হাইড্রোজেন -4, তাহলে এখানে আমার +4 -4 মিলে আমার 0 হয়। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে হাইড্রোজেনের জারণ মান আমার কি হবে? -1। যখনই আমরা হাইড্রোজেনকে ধাতুর সাথে যোগ করি তখন সেটার জারণ মান -1 হয়ে যায়। মাথায় রাখবো, হাইড্রোজেনকে যদি আমরা ধাতুর সাথে যোগ করি এটাকে ধাতব হাইড্রাইড বলে। কি বলে? ধাতব হাইড্রাইড। হাইড্রোজেনকে ধাতুর সাথে যোগ করলে তখন সেটা ধাতব হাইড্রাইডে রূপান্তর হয়। ঠিক আছে? এই ধাতব হাইড্রাইড যেটা আছে এইটাই আমাদের জারণ মান -1 আসে। কি আসে? -1। তাহলে এখানে দেখো বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, Na2S4O6 এই যৌগে সালফারের জারণ মান কত? টোটাল যৌগের দিকে তাকাও, Na2, তারপর হচ্ছে আমাদের S4, তারপর হচ্ছে O6। টোটাল যৌগের জারণ মান আমাদের কত? 0। আচ্ছা, ভালো করে খেয়াল করো, টোটাল যৌগের জারণ মান 0। সোডিয়ামের জন্য যদি আমি +1 ধরি, +1, কয়টা সোডিয়াম? 2টা সোডিয়াম। সালফারের জন্য x, কয়টা সালফার? 4টা সালফার। অক্সিজেনের জন্য -2, কয়টা অক্সিজেন? 6টা অক্সিজেন। টোটাল মিলে 0। তাহলে দেখো 2 + 4x - 6 × 12 = 0। ক্যালকুলেশন করলে 4x = ওই সাইডে গেলে দেখো 12 থেকে 2 বাদ দিলে 10, তাহলে x = 10 / 2 এখানে দেখো 2.5 আসে। তার মানে এখানে আমার বি নাম্বার আসতেছে কারেক্ট আনসার, যেটা রেজাল্ট কত? 2.5। ওকে, ক্লিয়ার করতে পারছি? পরে বলছে দেখো নিচের কোন আয়নটি জারক বিজারক উভয় রূপে কাজ করে? মানে যেটা ছাড়তেও পারে আবার গ্রহণও করতে পারে। তাহলে জারক বিজারক উভয় রূপে কাজ করে। তো দেখো আয়রন 2+ এর ক্ষেত্রে এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে আয়রন 3+ এ রূপান্তর হয়, মানে এটা ছাড়তে পারে। আবার খেয়াল করো, এটা আয়রন প্লাসে এটাতেও রূপান্তর হইতে পারে, তার মানে এটা গ্রহণও করতে পারে। তার মানে আয়রন 2+ এমন একটা জিনিস যা জারণ সংখ্যা বৃদ্ধিও পায় হ্রাসও পায়। যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি হ্রাস উভয়ই পায়, সেটা আমার ছাড়তেও পারে গ্রহণও করতে পারে, ছাড়তে এবং গ্রহণ করতে পারে। তার মানে আয়রন 2+ হচ্ছে আমার জারক বিজারক উভয় রূপে কাজ করে। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে কার জারণ বিজারণ উভয় রূপে কাজ করে কোনটা? সেটা হচ্ছে আয়রন 2+। এইটা হচ্ছে আমাদের ক্লিয়ারিটি আনতে হবে। সো আমরা প্রথম পর্বে এই পর্যন্তই রাখবো, দ্বিতীয় পর্বে আমরা বাকি এমসিকিউ গুলা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। সো প্রথম পর্বে আমাদের এইটুকুই থাকবে।